কেমন আছেন সবাই? ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি মোটামুটি ভালোই। আজকে হচ্ছে বুথে থেকে টাকা তুললাম, বুঝলেন, সামান্য কিছু টাকা, 1,000। তো বুথে দেখি যে আপনার ওই যে ডাস্টবিনের মধ্যে আপনার ওই যে রিসিপ্ট করে রয়েছে। তো সুন্দর করে গতকালকে ক্লাসের কথা মনে পড়ে গেল। তো কি ওই হয়েছে? এই যে স্লিপ, আপনার ওই যে কি বলে, স্লিপ তো না স্লিপ, যাই হোক। ওই টাকা তুললে পরে যে পে স্লিপ ওই যে ইয়েটা দেয় ও না। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। দেখি যে আপনার 2 পিস হচ্ছে আপনার ইসে পড়ে রয়েছে ডাস্টবিনে। একবার মনে করলাম তুলবো বা কি না, পরে মনে করলাম যে সিকিউরিটি ক্যামেরা যাতে ধরা পড়ে যায়, তাহলে পরে তো ব্যাংকের লোকজন আসে তো লাঠি দিয়ে পিটানো শুরু করবে। এটা তো আরেক বোকামি করছে যে ফালাইছে। তা তো অবশ্যই। আচ্ছা, আজকে কি ওই সেশন আপনার ডিনাইল অফ সার্ভিস ক্লাস হবে নাকি আপনার ওই সেশন? না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্লিপিং এর ক্লাস হবে? কি জানি, আমি অনেকদিন মডিউলটা দেখি না, সে প্রথম 2-1 দিন দেখছিলাম। আচ্ছা, আমি দেখলাম যে স্নিফিং ক্লাসটা মনে হয় মানে হয়েছিল, আমার জানি না। না, স্লিপিংটা হয়নি মনে হয় সম্ভবত। স্নিফিংটা মানে আপনার ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ আগে ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি মডিউলে দেখেছি স্নিপিংটা হয়নি। আমার মনে হয় স্নিপিংটা পরে হতে পারে। আর হয়তো বা। আব্দুল্লাহ মাসুদ ভাই, ভাইয়াকে একটু মনে করে দিতে হবে স্নেপিংটা ক্লাসটা, স্নেপিংটা কিন্তু জরুরি। হ্যাঁ জরুরি। ওইটা হলো কি, আপনার ওই জায়গাটার উপর ক্লিক করতে হবে একটু। ওই স্নেপিং ক্লাস জায়গাটা হচ্ছে আপনার নেট ইন্টারনেট প্যাকেট গুলা কোন দিক দিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে আসতেছে, এই প্যাকেট গুলো ট্রেস করার জন্য স্নেপিং ইউজ করা হয়। হ্যাঁ। তো আচ্ছা, তাহলে তো গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা ওই যে চিনহেন ভাই, ওই স্যার, ম্যান ইন দা মিডল এটা ক্যারিয়াটা না? ম্যান ইন দ্য মিডল, না না না, ম্যান ইন দ্য এটা মিডল না, মনে হয়। স্নেপিং আলাদা, আলাদা বিষয় সাবজেক্ট। না না, এটা না, ওই স্নিফিং এর মাধ্যমে তো ম্যান ইন দা মিডল অ্যাটাক করা হয়, এটা না? আমি তো এটাই জানি। মানে ধরেন আমি আর আপনি যে কমিউনিকেট করতেছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মাঝখান দিয়ে কে? হ্যাঁ, সেটা স্নেপিং দিয়ে ট্রেস করেও করা যায়, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করা যায়। হ্যাঁ, আমি ওইটাই বলতেছিলাম। তারপর স্যারের কাছ থেকে যখন ক্লাস করবো বিষয়টা আমরা ডিটেইলি জানবো, অ্যাকচুয়ালি স্নেপিংটা কোথায় কিভাবে ইউজ করবো। হুম হুম হুম। আমি জন্য এটা জানি যে হ্যাঁ, আপনার স্যারকে আহ, একটু রিমাইন্ডার দিতে হবে যে এই ক্লাসটা কি আমাদের হয়ে গেছে নাকি হবে। এটা মনে হয় পরে করবে, অথবা এই আর কি, আচ্ছা, অথবা আপনি আজকে আজকে একটু করবে। স্যারকে জিজ্ঞেস করেন তো। আচ্ছা তাহলে। ওকে। আচ্ছা, প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ ঘাটাঘাটি করতেছেন, চেষ্টা করতেছেন? আমি ভাই পাইথন শেখার জন্য ওই আপনার এনভায়রনমেন্টটা করছিলাম, আর পাইচার্ম, যে আইইডি বলা হয় এটাকে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, বুঝছেন, ওইটা করছি। এখনো পর্যন্ত শুরু করি নাই। আচ্ছা। আর জাভাস্ক্রিপ্টটা পাইথনটা শেখার পরেই করবো আর কি। আর এইচটিএমএল সিএসএস আগে কিছুদিন কোড করছিলাম, আপনার আপনার 2021 সালের মার্চ, ফেব্রুয়ারি মার্চের দিকে কিছুদিন আপনার করছিলাম আর কি, শখের বসে, বুঝছেন না? এটা আশা করি হুম। যে একটু সময় দিলে পারবো, মানে করতে পারবো, বুঝছেন না? আমি পাইথন হচ্ছে মাস 2-3 মতো আগে শুরু করছিলাম, 3 কি 2.5 মাস মতো আগে চেষ্টা করছিলাম, কয়েকদিন প্র্যাকটিস করছিলাম, তারপরে আর এটা ওইটা করে আর হয় নাই। আসলে সবচেয়ে বড় কথা কি, সময় বের করা হয় না, বুঝছেন? এটা এক ধরনের অলসতা বলা যায়, আবার অনেক সময় ব্যস্ততার কারণে বের করা যায় না, বুঝছেন না? হম। মাঝে মধ্যে অলসতার কারণে এরকম হয়, মাঝে মধ্যে আসলে ব্যস্ত থাকার কারণে এরকম হয়। আমি আসলে পাইথনটা মানে শিখে ফেলাটা উচিত আমার, তো সময় বের করা দরকার। আমাদের তো কত কিছুই উচিত, সময় পাই আসলে কমে আর। মাসুদ ভাই, পাইথন আর জাভাস্ক্রিপ্ট দুইটা আমি মানে এই মুহূর্তে আমার ফার্স্ট প্রায়োরিটি, বুঝছেন? ওইটা শেখার পরে এইচটিএমএল সিএসএস আমি পরে ধরবো, মানে শিখবো। আপনার ওই পাইথন আর জাভাস্ক্রিপ্ট আমার শেখার ইচ্ছা আর কি আগে। মাসুদ ভাই তো মনে হয় কিছুই বাদ দিবেন না, তাই না? ভাই আমি আমার কি জানেন, আমার ইতিহাস বললে আপনারা হাসবেন, বুঝছেন? আমি আমার জীবনে কিছুই করতে পারি নাই, এটাই আমার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা।
আমি না ভাই, আমি যেটা দেখলাম সেটা হলো আপনার ভিতরে একটা অদম্য স্পৃহা কাজ করে, ঠিক না আছে? অদম্য স্পৃহা কাজ করে ভাই, কিন্তু আমি তো জীবনে কিছু নেটওয়ার্কিং এর উপরই আপনি এতগুলো বই সংগ্রহ করছেন, এবং মানে যেখানে বর্তমানে মানুষ ইন্টারনেট বা এইভাবে কি করে, কিন্তু আপনি এসে এই মানে 60-এর দশকে মতো বই কালেক্ট করা শুরু করছেন, তারপরে এগুলো পড়াশোনা করেন, ভালোই লাগে আসলেই। খুব আসলে আমি আসলে গুরুত্বপূর্ণ। কি জানেন, মানে নিজের ওইভাবে বলা ঠিক না। আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে আমি আমার ফ্রেন্ড সার্কেল মোটামুটি ভালো পজিশনে আছে। এখন আমার স্কুল লাইফে ছিল, আমার রুলে এক ছিল, বুঝছেন? আমি ফার্স্ট বয় ছিলাম, কিন্তু ওই তুলনায় আসলে আমি ওইরকম কিছু করতে পারি না আর কি। এটা সবচেয়ে বড় দুঃখ আমার। ওই স্কুল লাইফ থেকে আমার বই পড়ার অভ্যাস ছিল, মানে মোটামুটি একটা জিনিস নিয়ে একটা ইয়ে করতে, কিন্তু আমার একটা সবচেয়ে বড় সমস্যা আছে, বুঝছেন? এটা আমি নিজেও ফিল করি। এটা আসলে বদলে বা চেঞ্জ করতেছি। তো আমি এখন বুঝি যে আমার আসলে মানে জীবনে যে ব্যর্থ হয়েছি এটার পিছনে কারণ হইলো গিয়ে আমার মানে কন্টিনিউটির অভাব, বুঝছেন? একটা ধারাবাহিকতা। আমি কিন্তু 2010 সালে যখন আমি ভার্সিটিতে ভর্তি হই, তখন দেখা গেছে আমি কিন্তু ভার্সিটির পাশাপাশি আমি একটু ফিল্ম মেকিং এর উপরে ইয়া করছিলাম, বুঝছেন? আপনার বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে আহ হ্যাঁ, চলচ্চিত্র নির্মাণের উপরে একটা শর্ট কোর্স করছিলাম। তো আচ্ছা আচ্ছা। মোটামুটি ভালোই ইয়া করতাম, গল্প টল্প, ছোটখাটো গল্প, আপনার স্ক্রিপ্ট লিখতাম। তো আসলে কি আমার ওই একটা সমস্যা কি, ধারাবাহিকতা, যেটা মানে ধারাবাহিকতা ছিল না। আবার ওই যে আপনি দেখলেন ওই যে কিছুদিন আগে, ধরেন এটা বেশি দিন আগে না, জাভা শিখছি, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখছি, ওইটাও কিন্তু কন্টিনিউ করিনি, বুঝছেন না? আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়া, মানে একটা ধরলে এটা আসলে আমার ফ্রেন্ড সার্কেলের যারা আছে তাদের দেখলাম যে যেটা ধরছে ওইটা নিয়ে পড়ে রয়েছে, আর আমি মনে করেন যে আজকে এটা, কালকে ওইটা, 2 দিন পরে ওইটা। আমার সবচেয়ে বড় প্রবলেম এটা, বুঝছেন না? হ্যাঁ, আপনি এই একা না ক্ষেত্রে ভাই। আমাদের ওস্তাদ একটা কথা বলতে, গায়ের সে মোতাসির না হোক, যে হুম। অন্যের দ্বারা প্রভাবিত হইও না। তো এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় কি, আমরা একটা জিনিস শিখতেছি, হঠাৎ করে দেখি যে আরে সে তো এসিও করতেছে, এসিও তো প্রচুর টাকা, হঠাৎ করে দেখা গেল সে গ্রাফিক্স থেকে এসিও তে মুভ করলো। তো এরকম যদি হয় তাহলে আসলে হয় প্রত্যেকটা কাজই আসলে অনেক গুরুত্বপূর্ণ, যদি যে লেগে এখন থাকা যায়। দেখতেছি রহমতুল্লাহ ভাই, এখন আমার মনে হইতেছে যে আমি আর কিছুই করি আর না করি সাইবার সিকিউরিটিতে থাকবো। হইলে হইলেও, না হইলেও, মানে হইলেও থাকবো, না হইলেও থাকবো, আমি আর ছাড়বো না। কারণ আমি দেখছি যে আমি আসলে ওই একটা ধরছি, একটা ছাড়ছি, একটা ধরছি, একটা ছাড়ছি, ছাড়ার কারণে আমার জীবনে, আমি যদি ওই 2010 সালে যখন ওই ফিল্ম ইনস্টিটিউটে যখন ওই চলচ্চিত্র নির্মাণের পরে শর্ট করে চলছিলাম, ওইটা নিয়ে বইটা থাকতাম, তখন হয়তোবা একটা কিছু হইলো, হয়তো হইলে হইতে পারতো, বুঝছেন না? তা আমি আসলে এর ভিতরে অনেকগুলা ওই বললাম না, সি প্রোগ্রামিং শিখছি কিছুদিন, ভাল লাগে না। তার জাভা শিখছি, অ্যাপ ডেভেলপমেন্ট শিখছি। আমি কিন্তু আপনার ভিডিও এডিটিং এর কাজও মানে টুকটাক পারি। আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলে খুলছিলাম, 5-6টা ভিডিও আপলোড করছি, ওইটাও কন্টিনিউ করি নাই। আবার ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ মোটামুটি ভালো শিখছি, ওইটাও কন্টিনিউ করি নাই। মানে মোট কথা হচ্ছে আমার ভিতরে একটা বিরাট বড় একটা অস্থিরতা কাজ করে আর কি। তো আচ্ছা, এখন আপনি তো ভাই একটা ফ্রেমওয়ার্ক হয়ে গেছেন ভাই, অনেক কিছুই পারেন। ভাই এত কিছু সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে জীবনে কিছুই করতে পারি নাই, সফল হইতে পারি নাই। মানে ফ্রেমওয়ার্ক না, হইলেই কি না হইলে কি, বুঝছেন না? এটা কিন্তু সৌরভ ভাই, এটা কিন্তু খুব ভালো গুণ। হ্যাঁ, আমি ভালো তো আমি তো থাকবেন। আমি তো প্রশংসার জন্য তো কথাটা বললাম আসলে, হ্যাঁ হ্যাঁ, মাসুদ ভাই আসলেই। আপনি 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 আসলে আপনার নিজের কথা প্রতি ভাগ করি না, কঠোর কিন্তু হয়ে আমি যাচ্ছেন যে বেশি, এত বুঝছেন? কিছু করার পরেও যে কিছু হই নাই, এটা হচ্ছে আমার শুনেন, সবচেয়ে বড় কথা, আমি বুঝছেন না? আমি আপনি বলি আমি বলি আমি বলি কিছু কিছু গাছে ফল আসতে কিন্তু দেরি হয়, কিন্তু দেখা যায় যে ফলগুলো মিষ্টি বেশি হয়, বুঝছেন? আপনি ধৈর্যটা ধরে রাখেন, আপনি হালটা ছাড়েন না। আশা করি ভবিষ্যতে অবশ্যই আপনি ভালো কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন, খালি হাল ছাড়েন না, বুঝছেন? এই হচ্ছে কথা। এটাই আমি তো এখন চিন্তা করতেছি যে আমি এই সাইবার সিকিউরিটি যদি ভবিষ্যতে কিছু নাও হইতে পারি, তবুও এটা ধরে রাখবো। কারণ আমার ফ্রেন্ড সার্কেল যারা ভালো পজিশনে আছে তারা একটা কাজ করছে, আমি মানে তাদের বায়োডাটা দেখছি, তারা দেখছে যারা যে জিনিসটা নিয়ে পড়ে রয়েছে ওইটা নিয়েই মানে শেষ পর্যন্ত কন্টিনিউ করছে। তা আমি তো মনে করেন যে ওই, বুঝেন না, ছোটবেলা আপনার 10 সালের আগেও তো মনে করেন যে ভালো ক্রিকেট খেলতাম, ভালো ক্রিকেটার হব। ওইটাও স্বপ্ন ছিল, আসলে কিছুই মানে কিছুই হয় নাই আর কি, বুঝছেন না? আমি কিন্তু ভালো মানে ক্রিকেট খেলতাম, আমার বোলিং আচ্ছা, কিন্তু, আমি ফাস্ট বোলার ছিলাম। আমার বোলিং তো আপনি যদি দেখতেন, আমি খুব মানে স্পিডে বল করতে পারতাম, বুঝছেন না?
ভাই বুঝতে পারছেন? দুঃখজনক ব্যাপার হলো আমি ক্রিকেট ফুটবল কোনোটাই পারি না, কারণ ফুটবল খেলতে গেলে পায়ে ব্যথা পাইতাম, আর আমি ক্রিকেট খেলতে গেলে পড়ে আমার যেতাম। ঠিক লাইফটাই আছে, আমার লাইফটাই অস্থিরতার কাটছে বুঝছেন। ওই ছোটবেলা 10 সালের আগে মনে করেন যে ভালো ক্রিকেট খেলতাম, ভালো মানে স্বপ্ন ছিল ক্রিকেট, মানে ক্রিকেট খেলবো, ভালো কিছু হব। তো ভাই আমার জীবনে যে কি পরিমাণ বদলাইছি আসলে, তো মানে এটা মানুষ শুনলে হাসবো যে আসলে ও তো একটা অস্থির চিত্তের মানুষ, বুঝছেন না? ভাই একটু মানুষ আপনি বাংলা লিঙ্কের মতো একটু জেগে উঠুন, আপন শক্তিতে একটু এই স্লোগানে একটু বলিয়েন হন তো। ঠিক আছে, দেখা যাক ভাই। ঠিক আছে। আপনি ভাই ওই আপনি রবির ইয়ে মতো করেন, দিনবদলের চেষ্টায় আছেন, কিন্তু একটু বাংলা লিঙ্কের যান যে জেগে উঠুন আপন শক্তিতে, এটাই বুঝছেন? ভাই। সবাই এটাই, সবাই হাল এটাই। ধরে থাকি যে সবাই সাকসেসফুল হয়ে আমাদের ওই কনসালটেন্সি খুলবো, জিনের তবে বাদশা সাইবার সিকিউরিটি ভাই, আমি কনসালটেন্সি। আমি যতটুকু মনে করি আপনি ওই আপনি অথবা সবাই আর কি, সবার উদ্দেশ্যে বলি, আপনারা যদি যেটা করেন ওইটাই স্বপ্ন সময় ধরে রাখেন, বুঝছেন। কল্পনা ওটাই। সাইবার সিকিউরিটি যদি আপনার ইয়া থাকে, ওই এখন সাইবার সিকিউরিটি কোর্স করতেছেন, কয়েকদিন পরে একটা ওই আপনার ধরেন ইউটিউব ঘাটাঘাটি করতে 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 দেখলেন একজন একজন কেউ একজন ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং কোর্স কইরা ভালো মানে ইনকাম করতেছে, আপনি সাইবার সিকিউরিটি ছাড়া দিয়া ওইটা করলেন আসলে। ওইটা এটাই ধরে রাখেন আর কি, বুঝছেন না? এটাই বললাম, হন, এটাই বললাম। কিছু হন অথবা না হন। আচ্ছা, আমাদের যে নতুন এক ভাই, এই যে রেদওয়ান আহমদ সামির ভাই, ওনার সাথে আমরা হুম। একটু পরিচয় হই। উনি আছে নাকি? আমি তো হ্যাঁ হ্যাঁ, উনি আসছেন তো। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম সামির ভাই। জি ভাইয়া, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সামির ভাই কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা আপনার থেকে এই আমাদের সাথে ভাই আছেন? ভাই। আম, আমি হচ্ছি নারায়ণগঞ্জে থাকি এন্ড মাত্র মানে থার্ড সেমিস্টারে উঠবো ইয়েতে, ইউল্যাব আছে না? অনার্স ও ইউল্যাব, ইউলে। ইউল্যাব ইউনিভার্সিটি জিকাতলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভাই কেমন কেমন আছেন? আছেন? এই তো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আর কি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো স্যার এখানে তো স্যার বড় মোটামুটি আসর আছে। জমিয়ে ফেলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাকি? অনেক বড় গল্পের আসর জমিয়ে ফেলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার একদিন মাঝে মাঝে মনে হয় যে আমরা একটা ক্লাস রাখি, যে ক্লাসে আমরা 2.5 ঘন্টা ধরে খালি গল্পই করবো। হ্যাঁ স্যার, স্যার এটা করা যায় আসলেই স্যার? ভালো হয়। স্যার এটা করা যায়, সমস্যা নাই। ক্লাসের বাইরেও আমরা একটু মানে নিজেদের মধ্যে একটু গল্প গুজব করলাম। এটা কিন্তু প্রফেশনালিজমের মানে প্রফেশনালিজম ভায়োলেট করে না, আমি মনে করি। এটা ক্লাসটাই বরাদ্দ গল্প গুজবের জন্য, বুঝছেন না আপ- ভাই? আপ- আপনারা আপনারা একদিন আসেন, গল্পতে ক্রিয়েটিভে আসেন। হুম, ইচ্ছা স্যার আছে কিন্তু এখন আপাতত সম্ভব ইচ্ছা না। আছে, অবশ্যই স্যার আসবো। আমি এই যে এই মাসেরই গতকালকের, আজকের এবং পরশু আমার ঢাকায় আসার কথা ছিল, আসতেও চেয়েছিলাম, কিন্তু ঘটনাক্রমে আসতে পারিনি। হুম। আসতে চেয়েছিলাম, আমার খালাতো ভাইরা গেছে অলরেডি। তো আমি আসতে পারিনি, ওই প্রোগ্রাম আছে? প্রবলেম। হ্যাঁ, প্রোগ্রামই আছে। তো প্রোগ্রাম থাকলেও ওইটা 3 দিন, বাকি তো আমি 3 দিনের জন্য তো আসবো না, আসলে অবশ্যই 1 সপ্তাহ। আচ্ছা আচ্ছা, কোথায়, ঢাকার কোথায় এটা? এটা হলো ওই যে ভাই বলছে রেদওয়ান আহমদ সামি ভাই, নারায়ণগঞ্জ, ওই যে আহ মাদারীনগর মাদ্রাসা, ওখানে একটা প্রোগ্রাম চলতেছে বড়, চিটাং রোড। এটা ঢাকা সামির ভাই কোন হয়তো পর্যায়ে চিনেন আসছে মনে এখন? হয়। আচ্ছা। অনেক বড় একটা প্রোগ্রাম চলতেছে। বাহির থেকেও ইসলামী স্কলাররা আসছেন। আহ, তো এই আর কি। বুঝতে পারছি। হুম হুম। তা আমরা যারা ওখানে পড়াশোনা করেছি, আমাদের ওই সব প্রতিষ্ঠানে একটা খুব থাকে, যারা একবার এখানে পড়াশোনা করেছে হুম। তাদের জন্য খুব ভালো একটা সুযোগ সুবিধা থাকে, এই জন্য আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ মোহাম্মদপুরে করি। আসলে বললেন। হুম। হ্যাঁ, মোহাম্মদপুরে আসলে ওই যে 2টা মাদ্রাসা আছে না, রহমানিয়া। হ্যাঁ আহ, হ্যাঁ। হ্যাঁ, ওইটাই আসা হয়। হুম। এই ওইখানে এই কিছুদিন আগেও গিয়েছিলাম। আচ্ছা, বাড়ির কাছ থেকে ঘুরে গেলেন না? হ্যাঁ, ওই সময় অবশ্যই স্যার আপনার সাথে ওরকম পরিচয় হয় নাই, মেহেদী ও স্যারের সাথে আচ্ছা ছিল। ওই সময় মেহেদী স্যার ক্লাসে ছিলেন। আচ্ছা এই আচ্ছা, বুঝতে পেরেছি। মেহেদী স্যারও তো এইদিকেই থাকে, মেহেদী স্যার শ্যামলী থাকে। হ্যাঁ, মেহেদী স্যার বলছিলেন। আচ্ছা, তো আগের দিন তো আমরা দেখছিলাম কি জানি,
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং না? জি। ভাইয়া আমাদেরকে আজকে ইয়া স্লিপিং ক্লাসটা হবে? হ্যাঁ হ্যাঁ, স্লিপিং এর ক্লাস হবে কেন? না না, এটা আমি আইডিয়া করছিলাম আর কি। হুম স্যার আজকে হুম ক্লাসটা রিভিউ ক্লাস দিলে ভালো হতো না, যে আমাদের যার উপরে পরীক্ষা হইবে তার উপরে যে মোটা দাগের যে বিষয়গুলো আছে হুম এগুলো যদি একটু আমাদেরকে একটু ঝালাই দিতেন, তাহলে বিশেষ করে আমার মতো দুর্বল যারা আছে তাদের জন্য ভালো হতো। না, আমি সাপোর্ট ক্লাস আলাদা করে দেবো, এই ক্লাসের টাইম দেবো। আচ্ছা আচ্ছা। সাপোর্ট ক্লাস হবে আলাদা, মানে আলাদা একটা সময়, সেটা মঙ্গলবার হতে পারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার কি এক্সামের বিষয়ে কথা হচ্ছে? না স্যার রুটিনটা মনে হয় দিছিলেন ভাইয়া? না না, দেই নেই, ওটা আমি দিব। গতকালকে বাসায় গিয়ে পরে টায়ার্ড হয়ে গেছে, পরে ঘুমাই করছি, ভালো টায়ার্ড ছিলাম গতকালকে। তো যাই হোক, তো আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, আমি করি, কি বলে, আজকেরটা আপাতত শুরু করতেছি। খুব একটা বড় লম্বা সময় ক্লাস হবে না আর কি। তো আমরা একটু মনোযোগ সহকারে আমরা একটু ক্লাসটা করি। আর আপনাদের ব্যাচ নাম্বার কত? 2203। আচ্ছা, স্ক্রিন থেকে দেখা যাচ্ছে আমার? জি জি জি। ভাইয়া। আজকের ক্লাস হলো যে স্নিফিং নিয়ে। আচ্ছা, তো স্নিফিং জিনিসটা কি, এটা শুনলে আমাদের কাছে কেমন কেমন লাগে বলেন তো? মানে আমাদের মধ্যে ওই যে ভাইয়া ধরেন দুইজন আহ, ক এবং খ কমিউনিকেট করতেছে, তারপর মানে গ তাদের মধ্যে ইবাস ড্রপিং করতেছে, যে তাদের মধ্যে প্যাকেট গুলা নিয়ে যেতেছে, তাদের হুম মধ্যেও চলাচল হইতেছে, মানে গ এটা নিয়ে যেতেছে। ম্যান ইন দা মিডল এটা আর কি আমি জানি। হুম, ম্যান ইন দ্য মিডল এটা। আচ্ছা, আর কেউ? আপনি তো মেলা কিছু পারেন। নেটওয়ার্কের প্যাকেট গুলা কোন দিক দিয়ে যাচ্ছে এগুলো ট্রেস করা। হ্যাঁ, নেটওয়ার্কের প্যাকেটগুলো কোন দিকে ট্রেস করা। কোন টুল দিয়ে করছেন এটা? ভাইয়া আমি তো ফোর্টিগেটে করি। হুম, কি দিয়ে? ফোর্টিগেটে ফোর্টিগেট, আচ্ছা করালে। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যারা করছেন তাদের একটু একটু আইডিয়া আছে। আর ওয়ার শাক দিয়েও করা যায় মনে হয় ভাইয়া। হ্যাঁ, ওয়েবসাইট দিয়ে করা যায়। যারা নেটওয়ার্কে কাজ করে তারা সবাই এই যে ওয়েবসাইট দিয়ে তারা জিনিসটাকে চেক করে নেয় আর কি। তো যারা এখানে আসি তারা মোটামুটি ওয়েবসাইট তো দেখছি নাকি, না দেখি নাই? হ্যাঁ দেখছি। দেখছি ভাইয়া। দেখতে ভাই। হুম, তো ওয়েবসাইট আজকে দেখবো আমরা সিফিং কেমনে করতে হয় বা সিফিং কেমনে করে এই বিষয় সম্বন্ধে যাদের আইডিয়া নেই তারা একটু আইডিয়া নেবো আর কি। ঠিক আছে, এটাও আমাদের সিজ এর একটা মডিউল। তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে কি নেটওয়ার্ক সিফিং। নেটওয়ার্ক সিফিং হচ্ছে কি, যেটা চিনহেন স্যার বললেন যে নেটওয়ার্কের প্যাকেট গুলা যখন আমি একটু করব, কি বলে, যে ডাটা ফ্লোটা হয়, নেটওয়ার্কের প্যাকেট যে ফ্লোটা হয় সেইটাকে ডিটেক্ট করা বা অবজার্ভ করা,
সেখানে প্যাকেট গুলাকে কপি করা হয়, কপি করে করে সেটাগুলোকে ইন্সপেক্ট করা হয়। সেটা হচ্ছে কি আমাদেরকে স্নিফিং, হ্যাঁ, জাস্ট ইন্সপেক্ট করা হয়। আর যে টুল বা সফটওয়্যার দিয়ে নেটওয়ার্ক গুলোকে ইন্সপেক্ট করা হয় তার নাম হইতেছে স্নিফার। নেটওয়ার্ক স্নিফার কি করে, যে নেটওয়ার্কের মধ্যে যখন প্যাকেট ফ্লো হয় তখন সেখান থেকে ওই প্যাকেট গুলোকে সে কপি করে রাখে, কপি করে সে এটাকে কি করে, জাস্ট তার কাছে রিসিভ করে রেকর্ড করে রাখে। রিমেম্বার, সে কিন্তু অন্য জায়গায় এটাকে রিডাইরেক্ট করে না, সে প্যাকেটকে ম্যানিপুলেট করে না, চেঞ্জ করে না, সে এটাকে এভাবেই সে কাজটা করে। এখন এই যে স্নিফার গুলি আছে, এই স্নিফার গুলো টিসিপি আইপি প্যাকেট গুলাকে আসলে সে টার্গেট করে ধরে। বাট যদি মনে করেন যে আরো সফিস্টিকেটেড টুল যদি রাখা হয়, তো সেক্ষেত্রে আদার্স নেটওয়ার্ক এবং সে লো লেভেল যে আছে ওএসআই মডেলে সেগুলোকেও সে কিন্তু ক্যাপচার করতে পারে, যেমন ইথারনেট যে ফ্রেম গুলো আছে সেগুলো। স্নিফিং টাইপটা হচ্ছে কত রকমের, একটা হচ্ছে প্যাসিভ স্নিফিং আর একটা হচ্ছে অ্যাক্টিভ স্নিফিং। সেভারেল সার্ভিস যেগুলো আছে, যেগুলো হইতেছে সার্ভিস ভ্যালু, যে মানে যে সকল সার্ভিস স্নিফিং এর দিয়ে হইতেছে ভালনারেবল, অর্থাৎ স্নিফিং করা যেতে পারে যে সকল সার্ভিসে, সেগুলোর মনে করেন যে কয়েকটা নাম এখানে দেওয়া হয়েছে। তার ভিতরে একটা আছে টেলনেট বা আর লগইন, আইম্যাপ, এইচটিটিপি, এসএমটিপি বা এনএনটিপি, পপ এবং এফটিপি। তার ভিতরে আপনারা মনে হয় নাম শুনছেন এইচটিটিপি আর হচ্ছে এফটিপি। তো তিন এসএমটিও শুনছি, এসএমটিপি শুনছেন? আচ্ছা SMTP শুনছি ভাই। আচ্ছা টেলনেটও শুনছিলাম, আইম্যাপও মনে হয় শুনছিলাম একদিন। আচ্ছা, চিনেন মানে স্যার? আমি মোটামুটি সবগুলোই এনএনটিপি টা বাদে সবগুলোই মোটামুটি শুনছি। আচ্ছা, চিনেন স্যার? শুনতে পাচ্ছি, চিনহেন? জি পাচ্ছি, জি পাচ্ছি। আপনি আইম্যাপটা কি কাজে লাগে বলেন তো? তো ভাইয়া ইমেলের জন্য লাগে। ইমেলের জন্য যে ইমেলের ইমেলের জন্য ইমেল সেট আপ করার জন্য কয়টা সার্ভিস লাগে? পপ, আইম্যাপ, হুম, এসএমটিপি। এসএমটিপি। আর একটা ইয়া লাগে না, এজেন্ট লাগে না, কোনটা ভাইয়া বুঝতে পারি না। ইউজার এজেন্ট লাগে না? ইউজার এজেন্ট, জি ভাইয়া লাগে। হুম। তো বেসিক্যালি কি হচ্ছে, একটা এজেন্ট লাগে পুরো মেল সার্ভার সিস্টেম সেট আপ করার জন্য। একটা মেল ট্রান্সফার প্রোটোকল লাগে যার মাধ্যমে আমি মেলটাকে ট্রান্সফার করব। আর ওই মেল সার্ভারে যে মেলগুলো আছে সেই মেলগুলোকে আবার ফেচ করে আমার ক্লায়েন্টকে দেখানোর জন্য আবার আরেকটা সার্ভিস লাগে। এরকম তিনটা সার্ভিসের কম্বিনেশনে হইতেছে আসলে পুরো মেল সার্ভারটা চলে। এটা আমাদের মেইন পড়ার উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আহ, এই যে সার্ভিস গুলা, এগুলা কিন্তু মোস্টলি কিন্তু একটা জায়গায় কমন একটা পয়েন্ট আছে। এই কমন পয়েন্টটা হচ্ছে কি, এরা প্রত্যেকেই নেটওয়ার্কের মাধ্যমে একটা পিসি থেকে অন্য পিসি, অর্থাৎ একটা সার্ভার থেকে একটা ক্লায়েন্টের কাছে যায়, অথবা এক সার্ভার থেকে আরেক সার্ভারের কাছে যায়। টেলনেট বা রিমোট লগইন বা আর লগইন যেটাকে বলতেছে, এর তো কাজই হচ্ছে যে আপনার ইয়া করা, আপনার ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভার মেশিনে হইতেছে কানেক্ট নেওয়া, কানেকশন করা, কমিউনিকেট করা, সেটাকে কন্ট্রোল করার জন্য। আবার এইচটিটিপিও কিন্তু কিন্তু সেম, যে আমি একটা ওয়েব সার্ভার থেকে আমি পেজটা রিকোয়েস্ট করব আমার ওয়েব ব্রাউজার দিয়ে, এবং আমার ওয়েব ব্রাউজারে কিন্তু এটা শো করবে। এবং ঠিক এমনি কিন্তু ওই এসএমটিপিও কিন্তু ঠিক সেম, আমি যে মেল যে পাঠাচ্ছি, হ্যাঁ, সে মেল পাঠানো জন্য বা আদান প্রদান করার জন্য আমি কিন্তু এসএমটিপি ব্যবহার করতেছি। আর আমার সার্ভার থেকে আমার মেল রিট্রিভ করার জন্য, আমি যে আমার মেলটা আসছে এই জিনিসটা আমি ক্লায়েন্টে দেখার জন্য আমি ব্যবহার করতেছি আইম্যাপ কিংবা পপ3। আর
লাস্ট হচ্ছে এফটিপি, যেটা হচ্ছে কিনা তো আমরা জানি ছোটবেলা থেকে আমরা মুভি নামায় আসতেছি এফটিপি সার্ভার থেকে, বিভিন্ন রকমের মুভি আমরা এফটিপি সার্ভার থেকে নামিয়ে নিতে পারতেছি, সেটাও কিন্তু একটা সার্ভার মেশিন থেকে অন্য একটা সার্ভার মেশিন নেটওয়ার্কের মাধ্যমে। এখন আর একটা কনসেপ্ট যেটা, তার নাম হইতেছে আর্প পয়জনিং। হ্যাঁ, তো আর্প, ARP, এখানে যারা নেটওয়ার্ক বা সিস্টেমের মধ্যে যারা আছি তারা কি বলতে পারবো আর্প জিনিসটা কি? ARP অ্যাড্রেস রিসোর্স প্রোটোকল, হলো না। রিজলিউশন প্রোটোকল। হুম, রেজলিউশন প্রোটোকল। রেজলিউশন প্রোটোকল। এটা খায় না, মাথায় দেয়। এটা হচ্ছে আপনার ওই এই কি বলে, আমি যতদূর মনে পড়ে, আপনার একটা পিসি নতুন হচ্ছে নেটওয়ার্কে অ্যাটাচ করা হলে সে হচ্ছে আপনার ওই কি বলে, এই আইপি কনফিগারেশনের জন্য একটা রিকোয়েস্ট পাঠায়, ব্রডকাস্ট পাঠায়, তখন হচ্ছে আপনার ওই যে আহ কি যেন ওই জিনিসটা বলে, ডিএইচসিপি সার্ভার হচ্ছে, তখন হচ্ছে ওই জিনিসটা ডিটেক্ট করে তাকে হচ্ছে আপনার ওই আইপি কনফিগারেশন দেয়, এরকম কিছু একটা। আচ্ছা, আপনি কই পড়ছেন এটা? এটা আমি হচ্ছে ইসে ঘাটা ইউটিউবে মনে হয় দেখছিলাম, আমি মনে হয় ভুল বললাম না। আমি কি বলছি ভুল হচ্ছে? আমি জিজ্ঞেস করছি কই পড়ছেন এটা। আমি এই যে নেটওয়ার্কিং এর উপরে হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে এটা হচ্ছে জানছিলাম আর কি। আচ্ছা, আপনারা এর সাথে সাথে চাইলে একটা নেটওয়ার্কিং এর কোর্সও করে ফেলতে পারেন, সিসিএনও করতে পারেন, হেল্প হবে অনেক। সত্যি সত্যি বললেন নাকি ইয়ার কি মারলেন? না, ইয়াংকি কেন মারবো, সত্যি সত্যি বললাম। এখান থেকে আগে কিছু একটা করে নি, তারপর ভবিষ্যতে। হ্যাঁ, আচ্ছা, আর কে আছে এখানে সিস্টেম নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছে? কে আছে আর এখানে, দেখি তো কেউ আছে? জিনহান ভাই আছে, আসাদুজ্জামান ভাই আছে। হ্যাঁ, ওনারা তো ক্লিয়ার দুজন। ক্লিয়ার মনে পড়তেছে না ইয়ার কি এটা কি যে আরটা মনে পড়তেছে না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর মন বেশি থাকার কথা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের বেসিক্যালি, কারণ প্রতিনিয়ত তাদেরকে ডিল করতে হয়। হ্যাঁ, আরপের মেইন কাজই হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, এবং ওটা ম্যাক অ্যাড্রেসকে রেজুলেট করে। অর্থাৎ ওর নেটওয়ার্কের ভিতরে, নেটওয়ার্কটি কানেক্টেড, ইমিডিয়েট নেইবার, তার নেইবার, এই কে কার নেইবার, কার পাশে কে বসে আছে, প্রত্যেকটা ডিভাইসকে ফুললি ম্যাপিং করে হইতেছে এই আর্প দিয়ে। এটার নাম ওই জন্য হচ্ছে কি অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল ডিলস উইথ ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, তো এই আর্পকে মানুষ করে কি পয়জন করে, ওকে বিষ খাওয়ায় দেয়। বিষ খাওয়ায় কি করে সেটা নিয়ে বলি। ফয়সাল আহমেদ স্যার, শুনতে পাচ্ছি? জি, শুনতে পাচ্ছি। আর আপনি যেন কি নিয়ে কাজ করতেছেন? আমি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন। ও, ডেটাবেস, আপনি ডিবিএ ভুলে হুম গেছি। হুম, জি। আচ্ছা, আপনি কি অ্যাপেক্স এর কাজ করেন নাকি? না, আচ্ছা, মাইক্রোসফট এসকিউএল সার্ভার বেসড হ্যাঁ বুঝতে পারছি। আর অ্যাজুর ক্লাউড। অ্যাজুর ক্লাউড, এসকিউএল নিয়ে কাজ করছেন? এসকিউএল ইনজেকশন নিয়ে কাজ করছেন? হ্যাঁ, সিকিউর ইনজেকশন নিয়ে কাজ করি। ইনজেকশন নিয়ে কাজ করছেন, আচ্ছা জি। ঠিক আছে। আমাদের এসকিউএল ইনজেকশনের ক্লাসটা আমি আপনার হাতে ধরাই দিব ভাবতেছি, ঠিক আছে? আচ্ছা। ওকে, হুম। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম আর কি, আর্প নিয়ে কথা, আর্প পয়জনিং নিয়ে কথা হচ্ছিল। এই আর্প পয়জনিং এর মেইন বিষয়টা হচ্ছে কি, যে আর্পের বিষয়টা আগে বলি, তারপরে পয়জনিং এ যাচ্ছি। স্নিফিংটা কোথায়? আর পয়জনটা আসলে কেমনে করে, আপটা কেমনে কাজ করে, এটা বুঝলে আমরা ওটাকে বুঝে ফেলতে পারবো। কথার কথা, এটা একটা মেশিন। এটা মনে করেন মেশিন বলতে আমি কিন্তু ওই যে কম্পিউটার বোঝাচ্ছি, হ্যাঁ, কম্পিউটার মেশিন 1, এটা হইতেছে কম্পিউটার মেশিন 2। এখন ওরা দুয়ের মধ্যে কমিউনিকেট করে ইমিডিয়েট, তারা নেইবার, হ্যাঁ, প্যাকেট প্যাকেট ফরওয়ার্ড করতেছে, ডাটা ট্রান্সফার করতেছে, কিসের ভিত্তিতে? ম্যাকের ভিত্তিতে, ম্যাক অ্যাড্রেস। এখন ও, ওর ম্যাক জানে কি, যে এম এম ওয়ান জানে যে ওর ম্যাক, ওর আইপি অ্যাড্রেস হইতেছে 192.168.0.100,
আর M2 এর ম্যাক অ্যাড্রেস হইছে, ম্যাজিন 2 এর ম্যাক অ্যাড্রেস হইতেছে 101। হ্যাঁ, কথার কথা। সরি, আইপি অ্যাড্রেস। আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে ওর মনে করেন যে আহ, এত অনেক বড় নাম্বার হয়ে যাবে, তো আমি একটু ফাঁকি ঝুঁকিতে লিখি। হ্যাঁ, ওর নাম দেবো হচ্ছে ম্যাক অ্যাড্রেস হইতেছে ম্যাক 1, ঠিক আছে। আর এটা হইতেছে ম্যাক 2। তো এটাও ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস ঠিক সবার কি মনে আছে নাকি আবার রিমাইন্ড করে দিতে হবে ম্যাক অ্যাড্রেস কি জিনিস? আচ্ছা ভাইয়া, অ্যাক্সেস কন্ট্রোলার। হ্যাঁ, মনে আছে? মনে আছে তো? জি ভাইয়া মনে আছে। আচ্ছা ঠিক আছে, মনে থাকলে হ্যাপি। আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ব্যাচে আমি কি করছি, আপনাদের যে ফান্ডামেন্টাল পড়ায় না, সে ফান্ডামেন্টাল পড়াইছি। তারা ফান্ডামেন্টাল পড়তে পড়তে তাদের কথা হচ্ছে কি, কেন আমাকে লিনাক্স পড়তে হবে, কেন আমাকে নেটওয়ার্কিং পড়তে হবে। ওদের নেটওয়ার্কিং কিন্তু পড়াই ওদেরকে, হ্যাঁ, তারপরও আমি নেটওয়ার্কিং পড়াইছি। তো ওদের কথা হচ্ছে কি, কেন আমাকে এগুলো পড়াশোনা করতে হবে, আমি এগুলো পড়বো না, আমার এগুলো ভালো লাগে না। একটা স্টুডেন্ট তো সে ডাইরেক্ট সে ডিক্লেয়ারই করে দিল যে কেন এগুলা পড়ানো হচ্ছে। আমি এখানে সাইবার সিকিউরিটি পড়তে আসছি, এইগুলা কেন আমাকে এই নেটওয়ার্কিং ইস্যুগুলো দেখানো হবে। তারপর ওদেরকে জোরে জব্দ করে ধরে পড়াইছি। পড়ানোর পরে এখন এই যে এইসব ক্ষেত্রে আসছি, আসার পরে যে বলতেছি যে এখন এই জিনিসটা কি। হ্যাঁ, ও জিজ্ঞাসা করছে নেটওয়ার্ক অ্যাড্রেস কি। আপনাদেরকে নেটওয়ার্ক অ্যাড্রেস পড়ানো হয়েছে না, যে একটা আইপি অ্যাড্রেস দেখলে এবং সাবনেট মাস্ক থাকলে নেটওয়ার্ক অ্যাড্রেস ফার্স্ট ফার্স্ট ইউজেবল আইপি, লাস্ট ইউজেবল আইপি, তারপর হইতেছে ব্রডকাস্ট অ্যাড্রেস কেন বাইর করবো, এটা আপনাদেরকে কিছুটা পড়ানো হয়েছে। বের করতে আমরা পারবো ইনশাল্লাহ, হয়তো বা ভুলে গেছি, আবার মনে পড়বে। তো আমি ওদেরকে আবার বললাম যে আমি দেখাইছি না ক্লাসে, হ্যাঁ দেখাইছি, এখন তো আপনারা কেন পারতেছেন না, আমার দিকে তাকাই আছে। এমন যদি হইতো যে আপনারা আপনি ইনস্টিটিউশনে পড়ে আসছেন, অথচ আপনারা এখন বলতে পারতেছেন না, সেটা আমি মেনে নিতে পারি, আমি পড়াই নাই, আমি বলতে পারতেছি না। কিন্তু আমি নিজ হাতে পড়াইছি, এখন কিন্তু বলার সুযোগ নেই, ফাঁকি মারলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, তখন আমার দিকে তাকায় সবাই হাসে যে আমি যখন পড়াইলাম তখন আপনাদের অধৈর্য হয়ে গেলেন, এখন কামের সময় হয়তো কিছু করতে পারতেছেন না, তখন কি হবে বলেন। এখানে ইয়া আছেন, পলিটেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কাছে এখানে কার কার থেকে, তো পলিটেকনিক্যাল থেকে পড়ে আসছি, কম্পিউটার কম্পিউটার না হোক অ্যাটলিস্ট যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়ে আসছি, কেউ আছে এখানে? জি ভাইয়া আছি। ইয়া চিনহেন? জি। এই তো। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোথায় করছেন? ভাইয়া চিটাগাঙ্গে নিউ হরাইজনে করছি। চিটাগং নিউ হরাইজন। জি। ও আচ্ছা আচ্ছা, যাক। আমাদের ক্রিয়েটিভে কিন্তু আমরা প্রচুর এই ইয়া করাই, এই সাইবার সিকিউরিটির উপরে কিন্তু আমার এই এই ব্যাচে চলতেছে, ব্যাচে বলতে কি এবার চলতেছে প্রায় 41 স্টুডেন্ট ভর্তি হয়েছে আমার। আচ্ছা। তো এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, যাই হোক, তো এই জন্য আমি বললাম যে এই কথাগুলোই কিন্তু ঘুরে ঘুরে রিপিট হয়ে আসবে, এগুলাকে মাথায় রাখতে হবে। আমি যাদের হয়তো মনে নাই তাদেরকে আবার দেখাই দিতেছি, এই যে আমাদের এই যে ইথার যে লেখা ছিল, এটা হইতেছে আমাদের ম্যাক অ্যাড্রেস ছিল। তো এখন বিষয়টা হলো যে যখন তারা নেটওয়ার্কের মধ্যে ডিভাইস ডিসকভারি করে করে কার পাশে কে আছে এটাকে ডিফাইন করে কিন্তু মেইনলি ম্যাক অ্যাড্রেস দিয়ে, সরি আইপি অ্যাড্রেস কেন কভার করতেছি, মেইনলি হইতেছে ম্যাক অ্যাড্রেস দিয়ে। এখন ও বলতেছে আমার ম্যাক হইতেছে 1, এই M1 এর ম্যাক হইতেছে ম্যাক 1, আর M2 এর ম্যাক হইতেছে ম্যাক 2, আইপি অ্যাড্রেস হইতেছে আইপি অ্যাড্রেস 100, আইপি অ্যাড্রেস 101। এখন পয়জনিংটা কোত্থেকে হয়, বিষ ফোড়াটা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা আমরা এখন একটু চেক করে দেখব। এটা দেখার জন্য আমি একটু সুন্দর করে একটু গুছায় লিখবো। হ্যাঁ, গুছায় লেখার সময় আমরা এটাকে একটু খেয়াল করে ইয়া করবো। ফার্স্টে হচ্ছে কি যে ম্যাক 1, ম্যাক 2, আইপি অ্যাড্রেস দিলাম হইতেছে IP1, আইপি অ্যাড্রেস দিলাম হইতেছে IP2। এমনি লিখবো নাকি আগের বার সংখ্যা দিয়ে লিখছিলাম ভালো ছিল, কোনটা না সংখ্যা ভাই, দিয়ে ভাই এভাবে লেখেন। এবার লিখবো? সবাই বুঝতে পারতেছে তো আমরা তো নাকি? বুঝি আইপি হ্যাঁ অ্যাড্রেস হ্যাঁ, মানে। বুঝতে পারছি। স্যার বুঝতে পারতো এই সমস্যা। আচ্ছা ঠিক আছে, IP2। আমাদের ভার্সিটিতে সবসময় এরকম করে পড়াইতে আর কি, কারণ যে কোনো কিছুই হইতে পারে, এত মনে রাখার মনে এত ফরম্যাট মনে রাখবো কিভাবে, এই জন্য আমাদেরকে এভাবে অ্যাবস্ট্রাক্ট করে পড়াইতে আর কি। তো এখন IP1 IP2 হাতের লেখা কিন্তু আমার এরকম না, এগুলো মাউস দিয়ে লিখতেছে বলে এরকম লাগতেছে।
নেন, সমস্যা নেই। আচ্ছা, এখন একজন অ্যাটাকার চলে আসছে, বুঝছেন? অ্যাটাকার চলে আসছে। এই অ্যাটাকার কি করতেছে যে সে তখন কি করে, সে নিজে তখন কি করে, এদের সাথে পরিচিত হয়। আমরা হ্যান্ডশেক করি না, যে কি খবর, আমি হইতেছি রহমতুল্লাহ, হ্যাঁ, আবার একজন হ্যান্ডশেক করে বললো যে আমি হচ্ছে আব্দুল্লাহ আল মাসুদ। এরকম করে হচ্ছে সবাই আমরা হ্যান্ডশেক করি না পরিচয় হওয়ার সময়। তো এখন এরকম সে করে কি, ওই আর্প রিকোয়েস্ট পাঠায়, পাঠায় পাঠায় বলে, এই M2 কে বলে যে M2 কে সে বলে, এটা কিন্তু অ্যাটাকার কালিনেক্স মনে করেন। M2 কে সে বলে যে আমি কি বলে, আমার হইতেছে আইপি এম আইপি হইতেছে 1 তাকে বলে, ম্যাক অ্যাড্রেস আমার কিন্তু ম্যাক 3, কিন্তু সে M2 কে বলে আমার হচ্ছে আইপি অ্যাড্রেস 1। আইপি অ্যাড্রেস 1টা আসলে কার বলেন তো? M1। M1, এই M1 এর। কিন্তু অ্যাটাকার বলতেছে আইপি অ্যাড্রেস কিন্তু 1 কিন্তু আমার, এই আমার ম্যাকটাকে তুমি তোমার আর্প টেবিলে, যেখানে হচ্ছে সমস্ত মেশিনের রেকর্ড তারা রাখে, নেবারিং মেশিনের রেকর্ড গুলাকে রাখে, সেখানে তারা বলে যে তুমি তোমার আর্প টেবিলে রেকর্ড করে নাও, হ্যাঁ, তোমাদের টেবিলের মধ্যে তুমি রেকর্ড করে নাও যে আহ, আমার এই যে আইপি অ্যাড্রেস যেটা, আমি হচ্ছে মেশিন 1, আমি মেশিন 1, আমার আইপি অ্যাড্রেস হইতেছে IP1, আর ম্যাক অ্যাড্রেসটা কিন্তু ম্যাক 3, তুমি এটাকে রেকর্ড করে নাও। হ্যাঁ, সে বারবার রিকোয়েস্ট পাঠায়, বারবার রিকোয়েস্ট পাঠায়। ও তখন চিন্তা করে যে তাহলে মনে হয় M1 এর মনে হয় চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, আইপি চেঞ্জ হয়ে গেছে বা ডিভাইস চেঞ্জ হয়ে গেছে। ও তাহলে মনে হয় নতুন ডিভাইস মনে হয় এইটা, আমাকে তাহলে এটাকে আপডেট করে নিতে হবে। এবং এটা কিন্তু ইন্টারনেটে অহরহই ঘটে আর কি আসলে এটা, এবং এভাবেই সেট করা প্রোটোকল গুলা। তো এই জন্য সে কি করে, M2 করে কি, যে ঠিক আছে ওকে তাহলে আমি মেনে নিলাম, যে তাহলে এই তুমি হইতেছো, আমি এটাকে ব্ল্যাক দিচ্ছি, তাহলে তুমি হইতেছো মনে হয় IP1, তোমার চেঞ্জ হয়ে গেছে, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সমস্যা নাই, তোমাকে আমি পাঠাবো, ডাটা পাঠাচ্ছি। অর্থাৎ M1 এর যে ডাটাটা আসলে পাঠানো হচ্ছিল, সেই ডাটাটা সে এখন অ্যাটাকারকে পাঠায় দিচ্ছে। সেটা তো গেল, অ্যাটাকার কিন্তু এইটুক করলে কিন্তু কাজ হবে না। অ্যাটাকার আবার যে করতেছে কি, M1 এর কাছে যাচ্ছে, যে বলতেছে আমার আইপি কিন্তু IP2, আমার আইপি কিন্তু IP2, আমার ম্যাকটা কিন্তু হইতেছে ম্যাক 3, তুমি একটু তোমার আর্প টেবিলে একটু আপডেট করে নাও, আপডেট করে নাও, আপডেট করে নাও। এরকম করে কি সবসময় সেভাবে রিকোয়েস্ট পাঠাচ্ছে। যখন এই ঘটনা ঘটলো, তখন ও ভাবতেছে M2 এর ম্যাক অ্যাড্রেস, মানে মেশিন 2 এর ম্যাক অ্যাড্রেস মনে হয় এই ম্যাক 3, এই অ্যাটাকারেরটা। আবার M2 ভাবতেছে মেশিন 1 এর ম্যাক অ্যাড্রেস মনে হয় এই ম্যাক 3। তখন তারা সুন্দর করে তাদের এক্সিস্টিং কানেকশনটাকে তারা ওখান থেকে ক্লোজ করে নিল। ক্লোজ করে নিয়ে তখন তাদের লেজিটিমেট কানেকশনটাকে ওর হাতে ধরায় দিল, ধরায় দিয়ে সে তার সাথে বসে কমিউনিকেট করা শুরু করলো। এইভাবে একজন অ্যাটাকার খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে দুজনের মাঝখানে বসে ওরা কি কথাবার্তা বলে সেগুলা শোনা শুরু করে দিল। ঘটনাটা কি একটু হলো বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। জি স্যার, মজা পাইলাম অনেক। আহ, তো এই হইতেছে ঘটনা, যে কিভাবে এই এই আর্টকে তারা পয়জন করে, বিষ দিয়ে নষ্ট করে তারা এইভাবে আসলে কাজ করে আর কি। আচ্ছা, চলেন এবার আমরা আবার পড়ালেখার দিকে ফেরত যাই। তো প্রথমে হচ্ছে কি, এভাবে তারা প্যাকেটকে স্নিফিং করতে পারে, সেশনকে হাইজ্যাক করতে পারে, ভিওআইপি কল আজকাল কত মানুষ দেয় যায় না, ভিআইপি কল দিয়েও তারা করতে পারে, ম্যানিপুলেটিং ডাটাকে ম্যানিপুলেশনও করতে পারে, ম্যান ইন দা মিডল করতে পারে, আবার এইটার মাধ্যমে ডিনায়াল অফ সার্ভিসও তৈরি করতে পারে, এমনকি সে পাসওয়ার্ড চুরি করতে পারে, কানেকশনকে রিসেট করে দিতে পারে, এমনকি কানেকশনকে হাইজ্যাক করে নিয়ে বাড়ি চলে আসতে পারে। ইনফ্যাক্ট সে কি করতে পারে, ডাটাকে ইন্টারসেপশনও কিন্তু সে করতে পারে। এখন আমরা একটা দেখবো, ডেমনস্ট্রেশন দেখবো,
যেটা কিনা হচ্ছে কি যে আমি আপনাদেরকে দেখাবো দুইটা টুলের মাধ্যমে। একটা টুল দিয়ে আমি এই ঘটনাটা ঘটাবো, একটা টুলের কাজ। এখানে কিন্তু একটু মানুষ কনফিউজ হয়ে যায় সবসময়। একটা টুল দিয়ে আমি ঘটনা ঘটাবো হচ্ছে কি এই যে দুইজনের মাঝখানে বসে যাব, ম্যান ইন দ্য মিডল হব। আর একটা টুল দিয়ে এই দুজনের মাঝখানে কি কথোপকথন হচ্ছে সেটা আমি রেকর্ড করব, এবং রেকর্ড করে আমি এটাকে পরবর্তীতে আমার কাছে রাখবো, যেটা নিয়ে আমি পরবর্তীতে হয়তো অ্যানালাইসিস বা আদার্স কোনো কাজ করতে পারি। তো রেকর্ড করার জন্য আমি একটা স্নিফার ব্যবহার করব। স্নিফারের নাম হইতেছে হচ্ছে সরি স্নিফার বলতেছি, ইয়ার নাম কি বলে, প্যাকেট ক্যাপচার বের করব। এটার নাম হইতেছে, আচ্ছা না আমি তো নিজে ইয়া করে ফেললাম। স্নিফারটা হইতেছে আপনার এই ওয়ার শার্ক, যেটা প্যাকেট গুলোকে সে ক্যাপচার করে। আর একটা হচ্ছে ম্যান ইন দ্য মিডল করব, যার কাজ হচ্ছে কি দুইটা টুলের মাঝখানে বসে সে দুজনের অমকের কথোপকথনকে সে ইন্টারসেপ্ট করে ডাটা আদান প্রদান করার মাধ্যমে সে দুজনের মাঝখানে বসে যাবে। সেই ম্যান ইন দ্য মিডল করব হইতেছে আর একটা টুল, যার নাম হইতেছে ইটার ক্যাপ। ঠিক আছে? এই যে, তো প্রথমত আপনারা জানেন, স্পেশালি যারা আমরা এখানে সিস্টেম নিয়ে কাজ করছি তারা জানি যে এসএসএইচ দিয়ে কিন্তু ইয়াটা করার নিয়ম, রিমোটলি কোনো একটা সার্ভারে কমিউনিকেট করার কিন্তু নিয়ম, তাই না? কিন্তু এসএসএইচ তে করে কেন এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু কম জানি। তো আমরা দেখি যে এসএসএইচ তে করার আগ দিয়ে যে টুলটা ব্যবহার করা হতো তার নাম কি কেউ বলতে পারেন? রিমোটলি কোনো একটা সার্ভারে কানেক্ট হওয়ার জন্য, রিমোটলি নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করে সেটাকে কনফিগার করার জন্য আগে আর একটা টুল বা প্রোটোকল ব্যবহার করা হতো। টুল বলা আসলে ভুল হবে। টেলনেট। টেলনেট। হ্যাঁ, টেলনেট দুজন বলছে, আরেকজন কে বলছে? আমি বলছি। আপনি বলছেন, আরেকজন বলছে। আমি বলছি ভাইয়া। হ্যাঁ, এই তো। তো আগে তারা ব্যবহার করতে হচ্ছে টেলনেট ব্যবহার করতো। টেলনেট একটা ভয়াবহ রকমের একটা ইনসিকিউর একটা সার্ভিস। এখন এইটার মাধ্যমে কেন আসলে ঝামেলাটা হইতো সেটা আমরা একটু আগে দেখি। তো টেলনেট আমাদের উইন্ডোজে কিন্তু বাই ডিফল্ট টেলনেট আসলে ইয়া করা যায়। কি বলে, টেলনেট আছে, দেখি আছে কিনা দেখি একটু। আচ্ছা, এটাতে আমার টেলনেট নাই। এখন তাহলে কি করবো বলেন? তার আগে বলেন যে আমার এই ইয়েটাকে দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ফন্ট দেখা যাচ্ছে তাই তো? ঠিক আছে, আমি এখন এটাকে একটু টেলনেটটাকে এনেবল করে নিই। যারা যারা জানি না তারা একটু আস্তে করে দেখে নি যে কিভাবে এই উইন্ডোজে এইরকম টাইপের সার্ভিস যদি না থাকে তাহলে আমি কোন টেকনিকে আমি এটাকে ইয়া করবো, এনেবল করে নিব। স্যার, হ্যাঁ স্যার, বলেন স্যার। স্যার মেটার পাসওয়ার্ডটা কি জানো? মেটা 2 এর পাসওয়ার্ড এমএসএফ অ্যাডমিন। ইয়া 2 তেও কি সেম? মানে মেটাপ্লয়েড 2 এর এমএস অ্যাডমিন। আচ্ছা, মানে আপনার ইয়া তো পাসওয়ার্ডও, ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই। আচ্ছা, এখন দেখি যে এখানে লেখা আছে যে টেলনেট কানেকশন, টেলনেট ক্লায়েন্ট, এখানে টিক দেওয়া নাই। আমি করতে বাইর করলাম, আবার দেখি এখানে কন্ট্রোল প্যানেল দিব। কন্ট্রোল প্যানেল দেওয়ার পরে আমি এখানে এই যে আনইনস্টলার প্রোগ্রাম, মানে প্রোগ্রামস এর মধ্যে যাব। তারপরে হচ্ছে আমি এই টার্ন উইন্ডোজ ফিচার্স অন আর অফ আর কি, এই ফিচার গুলোকে আমি এখানে অফ অন করব। এসে এখানে এই যে টেলনেট ক্লায়েন্টকে ক্লিক করে দিয়ে ওকে দিব। এখন যদি রিস্টার্ট চাই আমি তো বিপদে পড়ে যাবো। আমার তো মনে নাই এটা। না, রিস্টার্ট চাই নাই। ঠিক আছে, এখন গিয়ে দেখি একটু টেলনেট পাওয়া যায় কিনা। নাইস, টেলনেট পাওয়া গেছে। তো আমি এখন এই যা সিএলএস, এখন আমি মনে করেন যে আমি উইন্ডোজ মেশিনে আছে, যেটা কিন্তু একটা ক্লায়েন্ট মেশিন, আর এইখানে হইতেছে আমার মেটাসপ্লয়েটেবল 2 মেশিন। এখন আমি এটাকে কি করব, আমি এটাকে ইফ কনফিগ লিখবো। ইফ কনফিগ লিখবো, লিখে আমি 106 129 দিব। তাহলে আমি আসতেছি হচ্ছে কি 192.168.106.129।
দিলাম। দেওয়ার পরে আমি এখন এটাকে টেলনেট দিয়ে আমি এটাকে এন্টার দিলাম। দেখতে পাচ্ছি যে আমার মেটাসপ্লয়েটে ঢোকার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমি যদি এখন এমএসএফ অ্যাডমিন লিখি, আবার আমি এখানে এমএসএফ অ্যাডমিন লিখি, তাহলে কিন্তু আমি এখন ঢুকে পড়তে পারলাম। এখন এটাকে যদি ইউনেম ড্যাশ এ লিখি, তাহলে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে আমি মেটাসপ্লয়েট টেবল 2 এর মধ্যে কিন্তু আসি, এবং এটা হচ্ছে কি আমার সিএমডি, তাই না, সিএমডির ভিতরে করা। এখন এই ঘটনাটা যদি এমন ঘটতো যে, ক্লিয়ার করে দিই, এক্সিট করে বেরোয় আসি, এখন ক্লিয়ার কাজ করতেছে না। এখন মনে করেন যে আমি ব্যাপারটা এরকম ঘটাই ফেলি, এটা হচ্ছে কালি লিনাক্স যে আছে, এই কালি লিনাক্সে গিয়ে যদি আমি এখন ম্যান ইন দ্য মিডল করি, তাহলে দেখি কি হতে পারে। দেখি ম্যান ইন দ্য মিডল, সেটা হচ্ছে কি যে আমি এখানে এসে কোথায় গেল, আচ্ছা এখানে এসে লিখবো হচ্ছে এটার ক্যাপ গ্রাফিক্যাল লেখা, গ্রাফিক্যাল ক্লিক করলাম। পাসওয়ার্ড দেবো হচ্ছে কালি, আমার ডিফল্ট পাসওয়ার্ড। আমি এই যে সুন্দর করে দেখতে পাচ্ছি আমার এটার ক্যাপ। এখন আমি এটাকে কি করলাম, এখানে আমার ইটিএ 0-তে রাখলাম, বেস স্নিফিং দেওয়ার দরকার নাই, স্টার্ট স্নিফিং, আচ্ছা স্নিফিং অ্যাড স্টার্ট আপ দিয়ে দিলাম, দেওয়ার একসেপ্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে কি ও এটার ক্যাপকে চালু করে নিল। নেওয়ার পরে এখন আমি এটাকে কি করলাম, নিয়ে আমি টার্গেটে ক্লিক করলাম, সরি টার্গেট না, এই যে হোস্টে ক্লিক করলাম, করার পরে স্ক্যান ফর হোস্ট দিব। এটা দেওয়ার মাধ্যমে আমি জানতে পারবো যে আমার কি বলে, যতগুলা নেটওয়ার্কে হোস্ট কানেক্টেড আছে সেই হোস্ট আমি কানেকশন দেখতে পাবো। এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা আচ্ছা দেখি হয় কিনা, দেখি এখন স্ক্যান তো দিলাম, 5টা হোস্ট পাইছে, খুব ভালো কথা। দেখি কি কি 5টা হোস্ট পাইছে, এটা দেখার জন্য আমি আবার ক্লিক করলাম, হোস্টে ক্লিক করি, এখন আমি হোস্ট লিস্ট দিচ্ছি। স্যার এটা কিসের হোস্ট লিস্ট আসছে? এটা আমার নেটওয়ার্কে এখন যতগুলো মেশিন আছে সমস্ত মেশিনের হইতেছে আমার ইয়া, কি বললাম নাম, আহ ভিএমওয়ারে যেগুলো ইনস্টল করা সেগুলো। হ্যাঁ। বুঝি নাই স্যার, মানে আমার ওয়াইফাই তে যে কয়জন কানেক্টেড আছে না, আপনার এই যে পাশে পাশে দেখেন যে ভিএমওয়ারে যে যেগুলো ইনস্টল করা আছে না, যে ভার্চুয়াল মেশিন যেগুলো আছে, উবুন্টু 64, উইন্ডোজ 10, সেগুলোর ইয়ে দেখাচ্ছে এখানে। প্যারট অথবা প্যারট হতে পারে। মানে মোট কথা এখানে আপনার তো যে ভিএমওয়ারের ভিতরে যে ভার্চুয়াল মেশিন যেগুলো আপনি ইনস্টল করছেন মানে সেগুলোর ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। সবগুলো ইয়া করতেছে আর কি, বুঝছেন না? হ্যাঁ, ভিএমওয়ারের ভিতরে এগুলো। বুঝছি স্যার, বুঝছি। না আচ্ছা, এখন একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটাকে ইয়া ঠিক করব কিভাবে। আমার এটা মেশিনটা কত মেশিন দেওয়া, উম 4 জিবি দেওয়া, নেট করা কাজ হবে না। যা আমি এটাকে একটু চেঞ্জ করে দাঁড়াবো, ফ্যাকাল্টি ফিসতে বসলে একটা সমস্যা, সবগুলো আইপি স্ট্যাটিক তো, ডাইনামিক কোনো আইপি নাই। কাল লিনাক্স একটু সময় নিবে, হ্যাঁ।
স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ যায়। হুম, এর তো নেটওয়ার্কে মার খাওয়া মনে হচ্ছে। নেটওয়ার্ক কি চালু হয়েছে এখানে? আচ্ছা, এখানে কোথাও নেটওয়ার্ক ইন্টারফেস দেখেন না, তাই না? দেখা তো যায় না। নেটওয়ার্ক অ্যাডাপ্টার উপরে থেকে 4 নম্বর। মেটাসপ্লয়েটেবল 2 তে হচ্ছে অর্ধেক 0.5, এখানে হচ্ছে 2, আড়াই, 3, আড়াই আর 3 কত হলো? 5.5। 5, বাইপাস। আচ্ছা, এরপরে এইখানে আমি এসে এখন দেখি তো কি অবস্থা এটার। আইডেন্টিফাইড নেটওয়ার্ক। এটা আসছে নাকি? হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে। হুম, আচ্ছা, কন্ট্রোল প্যানেল। কি বলে কাজ করলো না নাকি? ভাই এখানে ডিএম টুলটা ইনস্টল দিতে হবে সম্ভবত। হুম,
মনে হচ্ছে তাই। ভিএম টুলটাকে ইনস্টল দিলে কি হওয়ার কথা? টুলটা ইনস্টল দিতে ভাই অনেকগুলো ড্রাইভার সে ইনস্টল করে নেয় নিজে থেকে। তাই না? আচ্ছা, এটা এখানে নাই। কই এটা? ওই বিএম ট্যাবে ক্লিক করেন। হুম, এখন চেহারা সুন্দর হলো নাকি? এখন দেখি হয় কিনা। হুম, থ্যাঙ্কস। আচ্ছা, এটা এক্সপ্লয়েটেবল 2 এর আমার ইয়া কত? 106 129। 6129, তাই তো? আচ্ছা, এইটার এখন আমার ইয়া কত? আচ্ছা, এটার আইপি অ্যাড্রেস কত একটু দেখি। আইপি কনফিগ 6131। কাহিলিনাক্সের মনে হয় 6130 মনে হয়, 130। তাই না? হ্যাঁ, হুম। নাইস। আচ্ছা, এখন আমি এই উইন্ডোজ মেশিনে পিন কোড দরকার আছে? দরকার নাই। টেল নেট 192.168.106.129 এমএসএফ অ্যাডমিন দিলাম। এখন আমি যদি আমার এই ইয়াতে কি বলার নাম, এইখানে এসে যদি আমি এখন স্ক্যান ফর হোস্ট দেই, মানে আমার তো এখানে তো ইয়াটা হয়েছে, কি বলে, আমার তো লগ ইনটা হয়েছে, আমি তো দেখলাম। এখন আমি এখান থেকে কুইট করে ফেলি। কুইট করে কি বলে, ও সরি, ক্লিয়ার করে ফেলার পরে আমি এখন এখান থেকে কি দিচ্ছি, ইয়া দিব, ওর নাম জানি কি, কাইনাস থেকে আমি স্ক্যান করব হোস্ট, তাই না? তাহলে হোস্ট স্ক্যান
এখানে সে 129 ছিল কার আইপি, এটা পোর্টেবল 2 এর আইপি। হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের কি ক্লায়েন্ট মেশিন আইপি, যেটা কিনা উইন্ডোজ মেশিন, তাই না? হ্যাঁ এখন এই যে উইন্ডোজ মেশিন 131, এটাকে মনে করেন আমি ক্লায়েন্ট মেশিনকে দিলাম হচ্ছে অ্যাড টু টার্গেট 1। এখানে কিন্তু কনফার্ম হওয়ার জন্য কিন্তু সে লিখে দিছে আমাকে টার্গেট 1 সে অ্যাড হয়েছে। আর এইদিকে আমি এই আইপিটিকে লিখে দিলাম হচ্ছে যে অ্যাড টু টার্গেট 2, এটা এখানে কনফার্ম হয়ে গেল। এই জিনিসটা যদি আমি কনফার্ম যদি আরেকবার দেখতে চাই, এখানে টার্গেট এসে যদি কারেন্ট টার্গেট লিখি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার 2টা আইপি আমি টার্গেট করে ফেলছি। এখন এই যে যাদের আইপি, এখন এদের ভিতরে বসে বসে আমি এখন আর পয়জনিং দেবো। এখানে ক্লিক করলাম, এখানে আচ্ছা এখান থেকে ক্লিক করবো না, করবো হইতেছে যে এইখানে যে এটা এমআইটিএম মেনু, ক্লিক করলাম, করার পরে আর পয়জন দিলাম, স্নিফ রিমোট কানেকশন 1 না দরকার নাই, ওকে দিলাম। দেখতে পাচ্ছি যে আর পয়জনিং ভিকটিম 2 গ্রুপে অ্যাড হয়ে গেছে, তাদের আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস দিয়ে তারা হইতেছে আক্রমণ চালানো হলো। এখন আমাকে আর একটা টুল লাগবে, যার নাম হইতেছে ওয়্যার শার্ক। ওয়্যার শার্ক, এই ওয়্যার শার্ক টুলের কাজ হচ্ছে যে ip.addr equal 192.168.106 ডট একটা হচ্ছে 2131, আর একটা হচ্ছে 100। এটাকে আমি এখন স্নিফিং স্টার্ট করে দিলাম। এখন গিয়ে কি হবে দেখি আমরা। এই পাশে স্নিফিং চলতেছে, আর এই পাশে সরি এই পাশে ম্যান ইন দ্য মিডল চলতেছে, পয়জনিং চলতেছে, আর এখানে স্নিফিং চলতেছে। আমি এখন উইন্ডোজে এসে আমি আবার এটাকে কি করব, মাই পাস দিলাম, দেওয়ার পরে আমি এখানে এসে আবার ঠিক একইভাবে টেলনেট দিয়ে আমি এখানে লগ ইন করবো, এমএসএফ অ্যাডমিন করলাম। এখন আমি যদি এখানে এসে ইয়া করি, কি বলে, ইফ কনফিগ লিখি, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি এখন মেটাস্প্লয়েটেবল 2 এর মেশিনের মধ্যে কিন্তু আছি। আমি কিন্তু আবার কাইলনাক্সে কিন্তু ব্যাক করলাম, ব্যাক করে এসে আমি এখন এটাকে স্টপ করে দিই। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আরো ইনফরমেশন এখানে আমার আসছে। আচ্ছা কাইলনাক্সের আমার এইটা আমি এটাকে বন্ধ করে দিই, এটা আমার দরকার নাই। আচ্ছা এখানে এসে এখন আমি যদি টেলনেট লিখি, তাহলে এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে টেলনেটের অনেক ইনফরমেশন আমার এখানে দেওয়া আছে। তো আমি শুরুর দিকের গুলাতে যাই, যে আমি এখানে ফলো টিসিপি স্ট্রিম 2 দেই, তাহলে দেখতে পাচ্ছি আমি কিন্তু কাইলনাক্সে আছি। লগ ইন করছিলাম কোন মেশিন দিয়ে বলেন? লগ ইন করলেন আপনার ওই যে উইন্ডোজ মেশিনের কমান্ড উইন্ডোজ প্রম্পট দিয়ে, দিয়ে হ্যাঁ। আর লগ ইন করছি কাকে? এক্সপ্লয়েটেবল 2। কিন্তু আমি দেখতেছি কিন্তু এই জিনিসটা কাইলনাক্স দিয়ে, এবং কাইলনাক্স দিয়ে দেখতে গিয়ে আমি যেটা বুঝলাম যে এই যে এখানে দেখেন যে কমিউনিকেশন গুলো হয়েছে, সেটাকে ফুললি কিন্তু সে মাল্টিপল প্যাকেটে কিন্তু ভেঙে গেছিল। আমি এটাকে ফলো টিসিপি স্ট্রিম দিয়ে ওই অংশটাকে আমি সম্পূর্ণ অ্যাকোমোডেট করলাম, রেন্ডার করে এখন আমার চোখের সামনে ডাটাগুলোকে রিকনস্ট্রাক্ট করছি। যারা আরো বোধহয় যা হয়েছে সব জিনিস কিন্তু আমি কাইনলাক্সে বসে বসে কিন্তু আমি দেখতে পাইতেছি, ইনক্লুডিং ওইটার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দেখতে পাচ্ছি। এখন এর মধ্যে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে কি, যেগুলো লাল সেগুলো কিন্তু ক্লায়েন্ট থেকে আসছে, আর যেগুলো হইতেছে নীল
সেগুলো কিন্তু সার্ভার থেকে আসছে। হ্যাঁ, ওরা কিন্তু নিচে আবার লিখেও দিছে যে 32 সার্ভার প্যাকেটস, 39 হচ্ছে ক্লায়েন্ট প্যাকেটস। হ্যাঁ, টোটাল 56 রিটার্নস। এখন এই যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা হচ্ছে কি যে আমার এই যে ভিতরে একবার লাল, এই লালটা হচ্ছে ফার্স্টে ইয়া লিখছে, ক্লায়েন্ট লিখছে এম, কিন্তু আমার কিন্তু ওই যে এই ইয়াতে টার্মিনালে কিন্তু একবার এম দেখাইছে, তাই না? এই টেলনেটের কাজই হচ্ছে কি যে যখন সে ইনপুট দিবে ক্লায়েন্ট থেকে, সার্ভার থেকে আবার ক্লায়েন্টের দিকে আবার ফেরত দেখাবে সেটা। এই জন্য যা একটা করে অক্ষর লিখছে সেটা আমাকে দেখাইছে। তো এম লিখলে এম আসছে, এস লিখলে এস আসছে, এফ লিখলে এফ আসছে। মজার জিনিস হচ্ছে কি, পাসওয়ার্ড লেখার সময় কিন্তু সে আমাকে কিছু শো করে নাই, এবং শো না করার জন্য সেই পাসওয়ার্ডটাকে আমি সে একবারে ক্লায়েন্ট সাইডে দেখাচ্ছে, সার্ভার সাইডটা কিন্তু সে দেখাচ্ছে না, কারণ সার্ভার আমার কোনো কিছু ডিসপ্লে করে না। এখন এখান থেকে আমি দেখে ফেললাম, বুঝে ফেললাম, এবং বুঝে ফেলার জন্য আমি কি করলাম, এটাকে মনে হয় খালি ক্লায়েন্টও কিন্তু দেখা যায় মনে হয় খুব সম্ভবত। ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট, এই তো খালি ক্লায়েন্ট যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু এই যে খালি ক্লায়েন্টও দেখা যাচ্ছে। তাহলে এমএসএফ অ্যাডমিন, এমএসএফ অ্যাডমিন। আর যদি আমি যদি পুরো এনভায়রনমেন্ট দেখি কনভারসেশন, তাহলে আমি যে দেখতে পাচ্ছি এটা। এখন যদি আমি এটাকে যদি কাইলি রাখতে যদি আমি এখন ঠিক একই টেলনেটের কাজটা করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমি আবার ঠিকভাবে কিন্তু একইভাবে সার্ভারের আমি ইয়া পেয়ে যাব, কি বলে কমিউনিকেশন পেয়ে যাব। টেলনেট যদি আমি এখন করা শুরু করি, টেলনেট 192.168.106.129, এই যে আমি কিন্তু এখন পেয়ে গেলাম কাইলেক্স থেকে। এখন যদি আমি ইউজার নেম পাসওয়ার্ড দিই তাহলে পরে আমি ডিরেক্টলি আমি এখানে লগ ইন করে দেখতে পারবো। সো এমএসএফ অ্যাডমিন, এবং ঝামেলা হয়ে গেল, এমএসএফ অ্যাডমিন, এমএসএফ অ্যাডমিন দিয়ে কিন্তু আমি ডিরেক্টলি এখানে ঢুকে পড়তে পারলাম। এখন এই সেম ঘটনাটা যদি আমি ইয়াতে করি, এসএসএস এ করি, তাহলে কি ঘটনাটা ঘটবে সেটা আমরা একটু দেখি। সেম ঘটনা আমি এসএসএস আমার কিন্তু এমআইটিএম কিন্তু চলতেছে এখন। এই মেশিনটা পাসওয়ার্ডটা বন্ধ হয়ে যাবে, করার দরকার নেই। আচ্ছা, এখন আমি এখান থেকে এক্সিটে বেরিয়ে আসলাম। বাই দ্য ওয়ে, আমি যা চেঞ্জেস করতেছি, যা করব, সবই কিন্তু আসলে আমার এখন ওই স্নিফিং করলে কন্টিনিউয়াসলি কিন্তু রেকর্ড করতে থাকবে। তো যাই হোক, এখন আমি এসএসএস করতেছি। এসএসএস টা করবো হচ্ছে এমএসএফ অ্যাডমিন @ 192.168.106.129 ইয়েস দিলাম, এমএসএফ অ্যাডমিন। তাহলে কিন্তু আমি আবার পেয়ে গেলাম হচ্ছে আমার ইয়াটা। তো এখন এইখানে আমার এখানে হইতেছে আমার হচ্ছে এটাকে আমি ইয়াটাকে স্টপ করে দেই। এখন এখানে আমার একটু শুরুর দিকে এরিয়াটা যাই, এইখানে গিয়ে যদি এখন দেখতে পাই তাহলে জিনিসটা কেমন কেমন হয়ে যাবে। টিসিপি স্ট্রিং দিলাম, সে কোন এসএসএস ভার্সন সে নিছে, কোন টাইপের অ্যালগরিদম সে সাপোর্ট করে, সবগুলা কিন্তু কমিউনিকেশন কিন্তু হইছে। হ্যাঁ, কোন টাইপের অ্যালগরিদম সাপোর্ট করে সব কমিউনিকেশন হইলো। মজার জিনিস হচ্ছে কি যে এরপরের কনভারসেশন যা আছে, আল্লাহর বাস্তে আপনারা কিছু বুঝতে পারলে আমাকে একটু জানাবেন, হ্যাঁ। তো ডাক্তারের লেখা মনে হচ্ছে, স্কিপ করা লাগবে। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে কি যে এইগুলাকে বলা হচ্ছে এনক্রিপ্টেড ডেস্ক। এটা সেটা এমন ভাবে এনক্রিপ্টেড করে পাঠাই দিছে যে একমাত্র ক্লায়েন্ট গিয়ে বুঝছে, সার্ভার গিয়ে বুঝছে, মাঝখানে যারা ছিল যেমন কাইলিনাক্স, ও কিন্তু এটাকে বুঝতে পারেনি। সো দ্যাট ইজ দ্য মেজর রিজন
অর্থাৎ টেলনেট না এই কমিউনিকেশন করার জন্য টেলনেট ব্যবহার না করে এসএসএস জিনিসটাকে ব্যবহার করা। বুঝলাম। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি কিন্তু ম্যান ইন দ্য মিডল কিন্তু বন্ধ করে নাই, হ্যাঁ, আমি এটাকে পরে বন্ধ করব। তো আপাতত আমি এই ওয়ার্কশপটাকে মিনিমাইজ করে রাখি, আবার আমার লাগবে। এখন হচ্ছে আমি দেখব যে আমার অ্যাপ্লিকেশন যেটা আছে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন যেটা আছে সেই অ্যাপ্লিকেশনটা লাইক এইচটিটিপি কি ওয়েবসাইট না, এই ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন পর্যন্ত আমরা ইয়া করতে পারবো, স্নিপ করে বের করতে পারবো, এবং ওর ডিফেন্সিভ মেকানিজম কেন দেওয়া থাকে সেটা নিয়েও আমরা দেখবো আর কি। তো এই এইচটিটিপি রিকোয়েস্টের ভিতরে যদি আমরা দেখি হুম, যে কিভাবে স্নিফ করব, একইভাবে স্নিফিং যেটা করার কথা সেভাবে আমরা স্নিফ করব, এর কোনো চেঞ্জেস আসবে না, হ্যাঁ। তো কিন্তু জাস্ট ডিফারেন্সটা হবে হচ্ছে জিনিসটা হচ্ছে ওয়েবের জন্য হবে আর কি। তো ঠিক একইভাবে হচ্ছে কি আমার পিসির ইয়াটাকে কি বলে আহ ইয়াটাকে ঢুকবো, এটা হচ্ছে আচ্ছা এইটা ইয়াটা বন্ধ করে নি, দাঁড়ান। অ্যাকাউন্টস লেখা কই দেখেন, দেখেন তো। অ্যাকাউন্টিং না অ্যাকাউন্ট, মেল এন্ড অ্যাকাউন্টস হয়ে যায় নিচেরটা। কেউ কি কখনো জীবনে পিক্সার পাসওয়ার্ড দিছেন? এই যে দেওয়া যায়, আমি তো আজকে প্রথম কল্পনা করলাম। জি না স্যার। একদিন দেখাবো, যদিও দেখে নিতে পারেন আপনারা, খুব মজার একটা জিনিস। আমি অনেক মজা পাইছি যে ওই জিনিসটা যেদিন দেখছি আমি। আচ্ছা, ক্যামেরার উপর কোনো ছবি ফোন দিয়ে ঠেসে দেওয়া লাগবে না। না 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 ওরকম কিছু না। আচ্ছা, এখন কোথায় গেছিলাম, ও এবার হচ্ছে কি আমি ইয়াটা করি, এটার ওয়েব পেজে কি, আচ্ছা আমি কিন্তু বেরোয়নি। এখন আমি, আরে ক্লিয়ার না, সিএলএস, আচ্ছা কমান্ড প্রম্পট অবশ্যই এমনি তো লাগতেছে না, এখন গুগল ক্রোমে যাই। আচ্ছা, ক্রোমে গিয়ে হইতেছে 192.168.0 কত ছিল, 106। আমি কি ইয়া করছি, ওয়ারশাক চালু করছি? আছে তো এখন। না, চালু করি নাই। আচ্ছা, এখন 129 এন্টার করলাম, ডিভিডাব্লিউ এ গেলাম। এটার ইউজার নেম পাসওয়ার্ড আমি আগে থেকে জানি, কারণ আমি এটা লেজিটিমেট ইউজার। আমি মনে করেন যে উইন্ডোজে বসে মনের সুখে আমি এটাকে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন হয়ে গেলাম, নো টেনশন নো প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা তো আমি লেজিটিমেট ইউজার নেম পাসওয়ার্ড আমি পাইলাম, এটার জন্য কিন্তু আমি কাজটা করতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি চাইলে এটাকে হয়তো এখন আমি লগ আউট করে বেরিয়ে আসতে পারি, কিন্তু কাইলিনাক্সে কি ঘটনা ঘটলো সেটা আমরা এখন একটু দেখি। কাইলিনাক্সে আমি আগের মতো দিলাম, কিন্তু এবার দেব হইতেছে এইচটিটিপি। এখন এইচটিটিপি তো দিলাম, তারপরে এখানে 2-3টা আছে। আচ্ছা, একটা হচ্ছে দেখি ফলো, এবার কিন্তু আমি টিসিপি স্ট্রিম দিব না, আমি এবার ডাইরেক্ট এইচটিটিপি স্ট্রিম দিব, কারণ আমার এখন ডিরেক্ট ওয়েব পেজ রেন্ডার করার সুযোগ আছে। স্যার, হ্যাঁ স্যার আমার বলেন। তো এখানে উইশার্ট এটা তো অফ করা ছিল, তো আমি এটা কিভাবে পাইলাম? ওয়ে অফ করা ছিল, এটা জি স্যার। ওয়ে অফ করা ছিল। পরবর্তী চালু করছিল।
আমি প্রশ্নটা বুঝি নাই স্যার, কি বললেন? স্যার আমি বলছি স্যার, ওয়ারশার্ক এটা কি চালু করে রাখছিলেন আপনি? হ্যাঁ, ওয়ারশার্ক আমি ফার্স্ট চালু করে রাখছি। কোত্থেকে ওয়ারশার্ক পাইছি আপনি দেখতে পাচ্ছেন? এই যে এখানে ক্লিক করে ওয়ার লিখছি, না এই যে না স্যার, ওয়ারশার্ক। এটা না স্যার। এই যে এখানে এই যে একটা এটা কাটেন, আমি বলি। হুম। ওয়ারশার্কে আসেন, ওয়ারশার্কে। এই যে এখানে শার্কের মতন চিহ্নর সাথে আরেকটা লাল কালার একটা স্কোয়ার ছিল না? হ্যাঁ, এটা হ্যাঁ এটা হ্যাঁ, ক্লিক করেন, আপনি চালু করছিলেন। এটা ক্লিক করে আমি চালু করিনি, এটি স্টপ ছিল। ও আচ্ছা আচ্ছা। এই যে এখন স্টপ আছে বলে এটা ফ্রোজেন, এটা কিন্তু রেড কালার একটা বাটন, বাট হ্যাঁ। এখন এটার স্টপ আছে বলে ও এখন ফ্রোজেন করে রাখছে। হ্যাঁ, এরপরে হইতেছে আমি এই যে ব্লু যে ফিনটা আছে, শার্কের ফিন যেটা, হুম 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 এই বাটনটাকে আমি ক্লিক করলে আবার ও হচ্ছে এই বাটনটা ফ্রোজেন হয়ে যাবে, আর হুম এই রেড কালারের বাটনটা আবার অ্যালাইভ হয়ে যাবে, এবং এখানে অ্যাক্টিভলি তখন স্নিফিং চলবে। হুম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি, আমার দেখছেন আমার কিন্তু ওই পেজটাই কিন্তু আমাকে এখানে শো করতেছে। আমি যদি এটাকে যদি কপি করে নিয়ে যদি এখন ওই ওয়েব পেজ আমার কোন একটা HTML ফাইল তৈরি করে যদি আমি দেই এবং ব্রাউজার ওপেন করি, হুবহু কিন্তু আমাকে কিন্তু ওই পেজটা দেখাবে। তো এরপরে আমি গেছিলাম কোথায়, এরপর আমি ডিবিডব্লিউ লগ ইনে গেছিলাম। লগ ইনে যাওয়ার পরে এই পর্যন্ত আমার শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার স্ট্রিম। আমি দেখি হচ্ছে 4 নাম্বার স্ট্রিমে যাই তো। আচ্ছা, 4 নাম্বার স্ট্রিমে দেখি পাই কিনা। ও না, এটা তো এই জিনিসই না, আর একটা মেথড আছে। যেহেতু আমি এসটিপি তে আছি, এসটিটিপি, হ্যাঁ এবার ঠিক আছে, যেহেতু আমি এসটিটিপি তে আছি, এখানে পোস্ট রিকোয়েস্ট কোন দেখেন তো, পোস্ট রিকোয়েস্ট। সার্চ দেন, সার্চ দেওয়া না ওই যে ওখানে। এই যে পোস্ট, এই পোস্টে এসে আমি চাইলে এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে হেডার ইনফরমেশন, এবং যেহেতু সে হইতেছে একটা ফর্মকে সে এনকোড করছে, এইটার জন্য অ্যাডিশনাল একটা লেয়ার আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন XWW ফর্ম ইউআরএল এনকোডেড। এটা পোস্টের জন্য এটা আসে বেসিক্যালি। আমরা যে দেখতে পাই না যে ইউআরএল এর মধ্যে কিন্তু ইনফো থাকে না, ইনফো থাকে হচ্ছে এরকম একটা ফর্মের ভিতরে। ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি ফর্ম আইটেম দেখা যাচ্ছে, এই যে ইউজার নেম দিছিলাম, পাসওয়ার্ড দিছিলাম, আর হইতেছে এখানে কি হচ্ছে কি যে লগ ইন যেটা আছে সে লগ ইনটা দিছি। ঠিক আছে। হুম। ওকে, স্যার, বলেন স্যার। এভাবে যে এই যে স্নিফিং করে যে এরকম মানে এডমিন পাসওয়ার্ড আরো যে যেগুলো আছে ইউজার নেম, এভাবে যে বের করা যাচ্ছে, তাহলে তো স্যার আলটিমেটলি আমরা কেউই বা কোনো ওয়েবসাইটই তো সিকিউর না। তাহলে একটা কাজ করেন, আপনি ওই কম্পিউটার ফোন এগুলো সব ব্যবহার করে বাদ দিয়ে যাচ্ছেন। না স্যার, এ তো ভয়াবহ জিনিস। ভাইয়া, এটা করার জন্য কি আমার ইথারকেটটা চালু থাকতে হবে? এটা করার জন্য এটাকে চালু থাকতে হবে। আচ্ছা, আমি এটা ডিফেন্সিভ মেকানিজমটা আমি বলে দিচ্ছি আর কি। এটা আপনার এন্ডে না, এটা টেকনিক্যাল এন্ডে যারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ডেভঅপস, হ্যাঁ তারা আসলে এই কাজটা করে। স্যার, হ্যাঁ, সেটা এটা হচ্ছে কি যে যে কোনো আইপির ক্ষেত্রে করতে পারবো আমরা? হ্যাঁ, না যে কোনো আইপি ক্ষেত্রে করতে পারবেন না, আমি ওটাই এখন কেবল বলতেছি আপনাকে। এটা হচ্ছে কি যে আপনার যে সিস্টেম অ্যাডমিন বা ডেভঅপস যারা আছি, তারা একটা স্পেশাল জিনিস ইমপ্লিমেন্ট করা হয় ওয়েব সার্ভিস গুলাতে। এইটা ইমপ্লিমেন্টেশন থাকার জন্য হচ্ছে ওই করতেছে, ইমপ্লিমেন্ট থাকার জন্য ওই আমাদের এই জিনিসগুলাকে কিন্তু এনক্রিপ্টেড হয়ে যায়। টেলনেটকে যেমন রিপ্লেস করছে হইতেছে SSH, তেমনি হইতেছে আর একটা সিকিউর লেয়ার ইউজ করা হয়। ওই সিকিউরিটির জন্য হইতেছে আপনি ওই এই পাসওয়ার্ডটাকে এভাবে সহজে স্নিফিং করতে পারবেন না। সেটার নাম বলা হইতেছে SSL, সিকিউর সকেট লেয়ার। এই জিনিসটা কই থেকে আমি দেখাচ্ছি আপনাকে। এই যে আমি ফায়ারফক্স ওপেন করলাম। আচ্ছা, ফায়ারফক্স ওপেন করার দরকার আছে? আমি তো উইন্ডোজেই আছি। আচ্ছা,
এই যে এখানে তার নট মধ্যে ডোমেইনের পাশে যে থাকে তালা ঝুলানো থাকে ওটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি। আমি ফেসবুকে যাই, হ্যাঁ ফেসবুকে যাই। ফেসবুকে যেহেতু গেলাম, ফেসবুকে গিয়ে এই যে দেখতে পাচ্ছি তালা ঝুলানো, এটার সাথে কি তালা ঝুলানো আছে? জি না, জি না। আচ্ছা, এই এটার সাথে তালা ঝুলানো আছে। এই তালা ঝুলানো থাকার জন্য এখন সে কেউ চাইলেও, যদি আমি ফেসবুকে যদি কোন যাই লিখি না কেন, তার ওখানে যে ওইরকম যে এসএসএস করলে যেরকম দুর্বোধ্য ল্যাঙ্গুয়েজ আসবে, তার ওখানেও কিন্তু সেটা দুর্বোধ্য ল্যাঙ্গুয়েজ আসবে। এবং এইখান থেকে কিন্তু আমি ইয়া করতে পারবো, কি বলে, আমি তাহলে স্নিফিং করতে পারলেও আমার ডাটাটা কম্প্রোমাইজ হবে না। স্যার তাহলে এনক্রিপ্টেড ডাটাকে ডিক্রিপ্ট করতে হবে। এনক্রিপ্টেড ডাটাকে তো ডিক্রিপ্ট করতে হবে, কিন্তু আপনি ডিক্রিপ্ট করার জন্য দুটা জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যালগোরিদম, আর একটা হচ্ছে সিক্রেট কি। এখন অ্যালগোরিদম আর সিক্রেট কি, এইটার অ্যালগোরিদম আপনি পাবেন, কারণ হচ্ছে কি এক্সচেঞ্জ করার সময় দেখা যাচ্ছে কি যে তারা বিনিময় করে নিতে পারে, তখন ডাটাটা তখন দেখে নিতে পারবো যে এই অ্যালগোরিদম ব্যবহার করা হচ্ছে। কিন্তু যে সিক্রেট কি সেটা আপনি কই পাবেন? গেল, এটা তো একটা 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 ঝামেলা গেল। আরেকটা ঝামেলা হচ্ছে কি যে সিক্রেট কি তো থাকে হইতেছে ইয়াতে, আহ কি বলে ওটার নাম, সিমেট্রিক এনক্রিপশনে। যে পাসওয়ার্ড দিয়ে আমি এনক্রিপ্ট করতেছি, সে পাসওয়ার্ড দিয়ে আমি ডিক্রিপ্ট করতেছি। কোনোভাবে যদি এটাকে আমি কম্প্রোমাইজ করে ফেলি, তাহলে আমি এটাকে ইয়া করতে পারবো, ডিক্রিপ্ট করতে পারবো, একটা এনক্রিপ্টেড ইয়া কমিউনিকেশন বা এনক্রিপ্টেড ফাইল। এখন ঘটনা হচ্ছে কি যে যদি আমি এই কাজটা করি, আহ, ওইখানে যদি অ্যাসিমেট্রিক, যদি আমি কি ব্যবহার করি অ্যাসিমেট্রিক, তাহলে কিন্তু আপনি যদি পাসওয়ার্ডও পান, হ্যাঁ, এবং সিক্রেট ওই যে 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 ইয়াটাতে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওটাকে লক করা হয়েছে, এনক্রিপ্ট করা হয়েছে, ওই পাসওয়ার্ডটা পাইলেও লাভ হবে না। আপনাকে ডিক্রিপ্ট করার জন্য আপনাকে আলাদা করে পাসওয়ার্ড লাগবে, সেটাকে বলা হচ্ছে প্রাইভেট কি। আর এনক্রিপ্ট করার জন্য বলে যেটা, সেটা হচ্ছে পাবলিক কি। তো আমি চিনেন স্যারকে জিজ্ঞাসা করব, স্যার আপনি তো জি ভাইয়া। অবশ্যই অবশ্যই সার্ভারে নিশ্চয়ই প্রাইভেট কি এবং পাবলিক কি বানাইছেন নাকি? না ভাইয়া, এটা নিয়ে কাজ করা হয়নি। এখনো কাজ করেন নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনাকে আমি বলতাম যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার ওই ইয়া করে, কি বলে, ওই প্রাইভেট কি কখনোই সার্ভার থেকে বের করার নিয়ম না। এটাকে যখন জেনারেট করা হয়, তখন এটা সার্ভারে জেনারেট করা হয়, এবং সার্ভারে জেনারেট করে এটা হইতেছে পাবলিকটাকে বের করে নিয়ে আসা হয় আপনার ইয়া করার জন্য, ওই ইয়া করা, কি বলে, এই ডোমেনের সাথে এমবেড করার জন্য। আর প্রাইভেট কি যেটা, সেটা সবসময় সার্ভারে থাকে, সার্ভার থেকে কখনো বের করতে হয় না। এটার রুলস রেগুলেশন হচ্ছে এরকম, আপনার চোখের ভাইয়া, সামনে থাকবে কিন্তু কখনো বের করা যাবে না। আচ্ছা ভাইয়া, আজকে নতুন একটা জিনিস জানলাম, হ্যাঁ প্রাইভেট পাবলিক, এর আগে এটা নিয়ে কাজ করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, এটা করবেন আর থ্যাংক কি। ইউ ভাইয়া। আচ্ছা, নো প্রবলেম। তো এটা হচ্ছে কি ওই যে স্যার ইয়া, যে হ্যাঁ আরবি রানা। স্যার ওইগুলো তো স্যার ডট ইএনবি ফাইলে রাখা হয় আর কি, সার্ভারের যে সিক্রেট কি, রিফ্রেশ কি যেগুলো আর কি। আপনি কি ল্যারাভেল দিয়ে ডেভেলপ করেন? জি স্যার। আপনি কি ল্যারাভেল দিয়ে ডেভেলপ করেন? না স্যার, নোট জেস নোট জেসে ডেভেলপ করেন? মান আর কি। মার্ন মার্ন, আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আচ্ছা, এটা হইতেছে একটা প্রসিডিওর, সেটা হইতেছে ডন্ট ইএনভি যেটা, এটা ইউজুয়ালি হচ্ছে আপনার এই কনফিগার, এই সফটওয়্যার বেস কনফিগার করার জন্য এটাকে করা হয়। আপনি যদি কখনো প্লেন পিএইচপি কনফিগার করেন, তাহলে এগুলাকে ওভাবে রাখা হয় না, এগুলাকে এনজিনিক্স যে প্রক্সি সার্ভার, তার ভিতরে এটা রেখে দেওয়া হয়। বুঝতে পারলাম স্যার? ও আচ্ছা। হ্যাঁ, জি স্যার। তাহলে আচ্ছা, স্যার এসএসএল ব্যবহার করলে স্নিফিংটা আর কাজ হবে না? স্নিফিং দ্বারা কাজ হবে না। আপনারা খুঁজে খুঁজে বের করবেন যেগুলো ইনসিকিউর সাইট, সেগুলো গিয়ে স্নিফিং করবেন, ধরা খাই যাবে কারোর উপরে। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, এটা জাস্ট একটা নেটওয়ার্ক অ্যাসেসমেন্টের জন্য এটা ইউজুয়ালি বের করা, এইগুলোকে ইমপ্লিমেন্ট করে দেখা হয় যে নেটওয়ার্ক অ্যাসেস করে কোন জায়গা আসলে ইয়া করা আছে, এনক্রিপশন করা আছে, আর কোথায় কোথায় এনক্রিপশন করা নাই, কোন জায়গা পাবলিক করতে হবে, কোন জায়গা, সরি আই মিন কোন জায়গা সিক্রেট কি ব্যবহার করতে হবে, দ্যাট মিন সিমেট্রিক এনক্রিপশন, আর কোন জায়গায় অ্যাসিমেট্রিক করতে হবে, এটা ডিপেন্ড করতেছে ওই সার্ভিসটা আসলে কিরকম সার্ভিস তার উপরে। কারণ অ্যাসিমেট্রিক এনক্রিপশন আপনার সময় সাপেক্ষ জিনিস, সময় লাগে, কিন্তু এটা অনেক ইফেক্টিভ, হাইলি সিকিউর। আর সিমেট্রিক হইতেছে আপনার হইতেছে কিছুটা ইনসিকিউর, এই জন্য কারণ যদি ইনকেস যদি আপনার ওই
একটাই পাসওয়ার্ড। তো ওই একটাই পাসওয়ার্ড যদি আপনার হয়ে যায়, বের হয়ে যায় কোনোভাবে, কম্প্রোমাইজ হয়ে, তাহলে কিন্তু পুরো সিস্টেম কিন্তু হয়ে যায় আর কি, কম্প্রোমাইজ হয়ে যায়। কিন্তু এটা কিন্তু ফাস্টার, কম্পারেটিভলি এটা ফাস্টার। তো যাই হোক, বিষয়টা হইতেছে এটা আর কি। এইসব জিনিসগুলো হচ্ছে আপনার যে ক্লাউডে কাজ করলে বা ডেভঅপস নিয়ে কাজ করলে তখন আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো যাক, এটা তো ওই জিনিসটা একটা ডিফারেন্ট কেস আর কি। তো ঠিক আছে, সমস্যা নাই। তো দেখলাম। আর লাস্ট আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে কি যে যদি আপনি ফাইলকে যদি আপলোড ডাউনলোড করেন, যদি একটা আনএনক্রিপ্টেড চ্যানেল দিয়ে, তাহলে সেটাও কিন্তু আসলে আমি ডিরেক্টলি হুবহু ফাইলকে আমি করতে পারবো, কি বলে, নেটওয়ার্ককে স্নিফিং করার মাধ্যমে ওই ফাইলটারই আমি একটা কপি তুলে নিয়ে আসতে পারবো আমার কাছে। হ্যাঁ, তো চলেন ব্যাপারটাকে আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, লিখলাম যে আব্দুল্লাহ আল মাসুদ is learning ethical hacking as part of cyber security. আর বানান গ্রামার ভুল গেলে মাফ করে দিয়েন। আচ্ছা, সমস্যা নেই ভাই, আব্দুল্লাহ এইচটা হবে না আর কি। ও আচ্ছা, ঠিক আছে। কেন আব্দুল্লাহ ভাই, আপনার তো এইস হবে তো। আব্দুল্লাহ না না, শেষ তো হা আছে তো। সার্টিফিকেটে এইচ নাই। ও আচ্ছা, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কথা হলো যে শেষে যেহেতু হা আছে, হ্যাঁ, এখানে তো এইস হবে। এটা স্যারেরা ভুল করছে, ওনারা যখন রেজিস্ট্রেশন করে এসএসসির জন্য ওনারা ভুল করছে, বুঝছেন না? এইচ এমনি থাকে কিন্তু ওনারা ভুল করছে তখন। এখন আমার এইভাবেই করতে হয়। বুঝছি। আপনারা তো এগুলা বলতেছেন, সোমালিয়ান কিছু স্টুডেন্ট ছিল, ওদের এক আপনাদের একজনের আপনাদের না, ক্রিয়েটিভ আমি পাইনি। আমি আরেক জায়গায় যখন আমি করতাম, টিচিং করতাম আর কি, সেই অর্গানাইজেশনে। তো সেখানে আমি পাইতাম ওদের নামগুলা, ওরাও তো মুসলিম, কিন্তু ওদের নামের স্পেলিং গুলা অনেক ডিফারেন্ট। আমরা যেভাবে আব্দুল্লাহ লিখি, রহমতুল্লাহ লিখি, তারা অনেক ডিফারেন্ট ভাবে লেখে। সে কেউ লিখছে, কেউ এভাবে লিখছে যেটা উচ্চারণ করলে মনে হবে যেন এরকম উচ্চারণ, আবদাল্লাহ। ডু নট নো আমি আসলে কিভাবে এটা উচ্চারণ করব। হ্যাঁ, আবার কেউ উচ্চারণ করে আবদাল্লাহ, মানে লেখার স্পেলিংটা হচ্ছে এরকম আর কি। তো খুব প্যাস লাগতো আমার ওদের সাথে কমিউনিকেশন স্যার করতে যায়। প্রত্যেকের নাম এক একটা পাসওয়ার্ডের মতো নাকি, যে কারোটা তো মিলবে না এরকম? না, কি জানি, এটা ওদের ওদের ওরা লেখেই এভাবে। হ্যাঁ, যে আমি উচ্চারণ করতে গেলে তখন আমাদের এরকম করে বাজে যেত। তো এক এটাতে একটা নাম বলার আগে ডিক্রিপ্ট করা লাগতো। হ্যাঁ, তো আমি এটা বলে নিয়ে আবার দেখা যাচ্ছে কি আমি জিজ্ঞেস করতাম যে মানে হ্যাভ আই প্রোনাউন্সড ইট রাইট। হ্যাঁ, তখন বলতো হ্যাঁ ইয়েস ইউ হ্যাভ। ঠিক আছে, ওকে, হ্যাঁ, জাস্ট লেট মি নো ইফ আই হ্যাভ ইনকারেক্ট প্রোনাউন্সিয়েশন। তখন বলতে চাচ্ছে ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, লাস্টের যে গ্রুপটা পাইছিলাম তার মধ্যে খালি ওদের যে লিডার ছিল সেই খালি বাংলা বুঝতো, ইংলিশটাও সুন্দর বলতে পারতো, বাকিরা ইংলিশ বলতে পারতো না। আচ্ছা, যাই হোক। তো ইংলিশ যখন তারা শুনে বুঝতো, কিন্তু ইংলিশ বলতে পারতো না। মানে আপনি পড়ায় যাবেন, কিন্তু আপনি ওই যদি কোনো কোশ্চেন করতে জিজ্ঞাসা করেন যে কেউ কিছু বুঝতে পারলেন কিনা, সবাই মুখ ঝাঁকায় বলবে, তারপরও মুখ দিয়ে ইয়েস বলবে না। সোমালিয়া মনে হয় আমাদের থেকে অনন্য, মনে হয় একটু, না ওদের থেকে কি বুঝলাম না। অনুন্নত। অনেক অনুন্নত। অনেক অনুন্নত ভাই। যুদ্ধ বিধ্বস্ত তো প্রায়। হ্যাঁ,
আপনার তো ওই যে বিশেষ করে এখন তো সোমালিয়ায় তো দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, আপনার তো ওই যে কয়দিন আগে আমি বিবিসি বাংলা রিপোর্টে দেখলাম, মানে ব্যাপক ক্ষতির সম্মুখীন, মানবিক সংকট চলছে। স্টুডেন্ট আমাকে বলছিল, খুব ভালো লাগছিল কথাটা। আমাকে বলতেছে যে সে তার বাসার জমি, তারপর তার গাড়ি, এগুলো সব সেল করে দিছে। সেল করে দিছে, ওর ফাদার সেল করে দিছে, ফাদার সেল করে দিছে এই কারণে, কারণ ছেলেকে সে বিদেশে পাঠাবে, মাস্টার্স করতে পাঠাবে, এই জন্য সে ওটা সেল করে দিছে। তো বিদেশ পাঠাবে, কোন দেশ বিদেশ? বাংলাদেশে পাঠাইছে। আমরা এখানে বাড়ি গাড়ি বেচে লন্ডন জানে পড়তে, ওরা বাড়ি গাড়ি বেচে বাংলাদেশে পড়তে আসছে। ভালো, হ্যাঁ, এটা একটা গর্বের কথা স্যার। হ্যাঁ সেটাই। কিন্তু দেখেন, কথা হলো এই দেশে এসে যদি রাজনীতি শুরু করে, ছাত্র রাজনীতি, তাহলে তো কপাল পুরো। না ওরা ছাত্র রাজনীতি করে না, ওরা নিজেই পয়সা থাকবে কিনা এটা নিয়ে অনেক টেনশন থাকে আর কি। আমাকে বলতেছিল যে চলো একটা কাজ করি, ইয়া আমিও সিসি এনে দিব, হ্যাঁ, তুমি সিসি এনে দিছো, ইয়াতে চলে যাই আমরা, ওই সোমালিয়াতে চলে যাই, সোমালিয়াতে তুমি অনেক টাকা চাকরি পাবা। হ্যাঁ, আমাকে বলতেছে অনেক টাকার চাকরি পাবা, বাংলাদেশি টাকায় তুমি 3.5 লক্ষ টাকা চাকরি পাবা ওখানে। আমি বললাম, বাহ, ভালো তো। আমার প্রশ্ন হচ্ছে, আমি 3.5 লক্ষ টাকা কি আনতে পারবো সোমালিয়া থেকে বাংলাদেশে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি টেক্সট ফাইল তৈরি করে ফেলছি, আমি এটাকে এখন একটা আপলোড করে দিই ওখানে, দেখি ধরতে পারি কিনা। হ্যাঁ, বহুদিন পর আমি এক্সপেরিমেন্টটা করতেছি, দেখি হয় কিনা। আহ, আমি কিন্তু এখন পর্যন্ত কিন্তু এমআইটিএম অফ করি নাই। এমআইটিএম কেমনে অফ করতে হয় এই জিনিসটা কিন্তু, মানে যে এটাকে কেমনে অফ করতে হয়, এটা কিন্তু ভালো করে সবাই খেয়াল করে দেখবেন কিন্তু। হ্যাঁ, যদিও রেকর্ডেড হচ্ছে, নো প্রবলেম, বাট তারপর আমি রিকোয়েস্ট করবো সবাই খেয়াল করে দেখে নিন, কারণ এটা হইতেছে কি যে ঠিক মতো অফ না করলে দুটো অকারেন্স হতে পারে। এক হইতেছে কি, নেটওয়ার্কের ডিসরাপশন হওয়ার জন্য যার এগেনস্টে এমআইটিএম করা হয়েছে সে হয়তো টের পেয়ে যেতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, কিছুক্ষণের জন্য হয়তো নেট ডিসকানেক্টেড থাকতে পারে ওই দুইজন কমিউনিকেশন করার আলোর মধ্যে আর কি। তো যাই হোক, এখন আমি হচ্ছে এটাকে আপলোড করি। এটাকে আমি আপলোড করতেছি এখানে। কি আসতেছে বারবার? না স্যার, ক্যামেরা নাই। ক্যামেরা কার লাগতেছে? গ্রাফিক্সে? গ্রাফিক্সে? আচ্ছা, আমি এখন এটাকে আপলোড করবো, দাঁড়ান, আগে ওখানে এমআইটিএমটা দিয়ে আসি।
আপলোড হইলো। এখন আমি দেখি এখানে কি হইলো। পোস্টটা দেখতে পাচ্ছি, এটা কি স্টপ করে দেই। পোস্টটা দেখতে পাচ্ছি MIME মাল্টিপার্ট মাল্টিপার্ট মিডিয়া এনক্যাপসুলেশন MIME। ম্যাক্সিমাম ফাইল সাইজ নেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ফলো দেই TCP ফাইল নেমটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এটাকে আপনাদেরকে আরেকদিন দেখাবো, এটা আমার খেয়াল নাই। ফাইলটাকে ফুললি এখান থেকে রেন্ডার করা যায় আর কি। পাওয়া গেছে তো, ওই যে আব্দুল্লাহ আল মাসুদ ইজ লার্নিং সাইবার সিকিউরিটি। কোথায় লেখা পাইছেন? পাইছি ভাই, ওই যে এখানে উপরে লেখা আসছে। দাঁড়ান দাঁড়ান, ও ইয়েস ইয়েস, এই যে আমার চোখে পড়েনি। তাহলে ফুল ফাইলের কন্টেন্টটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আনএনক্রিপ্টেড থাকার জন্য ফাইলে আপলোড যা যা হয়েছে, কি হয়েছে না হয়েছে, কন্টেন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমি চাইলে একটা কপি করে আমার একটা টেক্সট ফাইলে আমি এটাকে সেভ করে রাখলে হুবহু আমি পেয়ে গেলাম। কোন ফাইলটা হয়েছে সেই ফাইলের নামটা শুদ্ধ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আপনাদের তাহলে ইয়াটা নিয়ে নি, কি বলে ফাইল আকারে ডাউনলোড করা যাবে না? কোনটা? এটাকে আপনি ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন না। এটা হচ্ছে আপনি এটাকে কপি করতে হবে, এখান থেকে কপি করে আপনি সেভ করে রাখতে পারবেন। আমার তো যেমন ধর আমার হইতে পারে অনেক বড় ফাইল, সেক্ষেত্রে তো আমি এই লেখাগুলো বুঝতে পারবো না। এটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যে কতটুকু সেভ অ্যাস এর অপশন যে দেখা যাচ্ছে, সেভ অ্যাসটা হইতেছে অন্য ইয়া। এটা হচ্ছে কি যে আপনার যতটুকু স্ট্রিম আপনি কালেক্ট করছেন সে ততটুকু স্ট্রিম হইতেছে আপনি এটাকে সেভ করে রাখবেন, নট অ্যাজ আ ফাইল, অ্যাজ আ হইতেছে ওয়্যার শার্কের ফাইল হিসাবে আপনাকে। ডট পিকআপ। হ্যাঁ, ডট পিকআপ। এটা যে আপনি যে বলতেছেন, এটা ওই যে আপনি যখন কন্টিনিউয়াসলি পড়তে থাকবেন তখন আপনি দেখবেন যে এই পার্ট থেকে শুরু হয়েছে, এই পার্ট থেকে সেভ শেষ হয়েছে, এর মাঝখানে যেটুকু আছে সেটুকু হইতেছে আপনি কপি করতে পারতেছেন। এটা ইজ কাইন্ড লাইক ফ্রম এক্সপিরিয়েন্স আর কি। আচ্ছা স্যার, যদি কোনো ইমেজ বা ভিডিও আপলোড হয় তাহলে কি করব? ইমেজ বা ভিডিও আপলোড হইলে এই যে এইখানে যে অংশ যেটা আছে এর অংশের মাঝখানে দেখবেন যে হিজিমিজি কিছু টেক্সট আছে। এটাকে কপি করার পরে যে ফাইল ফরম্যাট এখানে সেভ করা হয়েছে সেই ফাইল ফরম্যাটে আপনি করবেন কি আবার আলাদা করে একটা ফাইল ক্রিয়েট করবেন। হ্যাঁ, জাস্ট লাইক হইতেছে এরকম যে এখানে গিয়ে আপনি মনে করেন যে আরেকটা ফাইল ক্রিয়েট করলেন, এমটি ফাইল, এর নাম হইতেছে ওই যে টেক্সট ফাইল দিলেন আর কি, নিউ .txt, তো টেক্সট ফাইল হচ্ছে ফরম্যাট। ঠিক আছে, দেওয়ার পরে রিপ্লেস অল। এখন হচ্ছে কি এই যে এর ভিতরে গিয়ে আপনি এটাকে সেভ করলেন, সেভ করে আপনারা বেরিয়ে আসেন। তারপরে ডিরেক্টলি যখন আপনারা সেভ, তো যখন আপনারা ডিরেক্টলি বের হয়ে আসবেন তখন ডাবল ক্লিক করলে ইমেজ গুলাকে তখন আবার দেখা যাবে, রিকনস্ট্রাক্ট করে পিক্সেল গুলাকে দেখা যাবে। জি স্যার, বুঝতে পারছি। সমস্যা নেই, আপনারা করে দেখেন, না হলে আমরা আবার বসবো, সমস্যা নাই। আমি একটু আপনাদের ইয়েটা দেখে নিই, আরে কি জানি বলে, অ্যাটেন্ডেন্স নিয়ে, আর স্ক্রিনটা আমি ওই এটা অফ করে দিই।